নমস্কার। আচ্ছা, সবাই খাতা পেন নিয়ে একদম তৈরি তো? আজ আমরা যে অধ্যায়টা পড়তে চলেছি সেটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভারতীয় স্বাধীনতা আন্দোলন। তোমরা দেখবে এমন কোনো পরীক্ষা নেই যেখানে এখান থেকে প্রশ্ন আসে না। তাই প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা তথ্য খুব মন দিয়ে বুঝতে হবে আর সাথে সাথে নোট করে নিতে হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সরাসরি ইতিহাসে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের দুটো জিনিস একটু বুঝে নিতে হবে। এক হলো এই আন্দোলনের কিছু বেসিক কনসেপ্ট বা মৌলিক ধারণা, আর দুই হলো সেই সময়ে ব্রিটিশ শাসনের কাঠামোটা ঠিক কেমন ছিল। এটা হলো আমাদের ভিত তৈরির মতো, বুঝলে? এই বেসটা যদি স্ট্রং হয় তাহলে দেখবে পুরো অধ্যায়টা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। চলো তাহলে প্রথমে দুটো খুব জরুরি শব্দ বুঝে নিই, যেগুলো এই পুরো আলোচনা জুড়ে বারবার আসবে। স্ক্রিনে একটু লক্ষ্য করো। প্রথমটা হলো আন্দোলন বা মুভমেন্ট। এখন প্রশ্ন হলো, আন্দোলন বলতে আমরা ঠিক কি বুঝি? একদিনের মিছিল বা বিক্ষোভকেই কি আন্দোলন বলে? না, একদমই না। মনে রাখতে হবে, আন্দোলন হলো একটা সুশৃঙ্খল পরিবর্তন আনার চেষ্টা। ইংরেজিতে যাকে বলে সিস্টেম্যাটিক চেঞ্জ, মানে একটা লম্বা সময় ধরে পরিকল্পনা করে যখন কোনো পরিবর্তনের জন্য চেষ্টা করা হয়, সেটাই হলো আন্দোলন। আচ্ছা, দ্বিতীয় শব্দটা দেখো, উদ্দেশ্য বা অবজেক্টিভ। আমাদের স্বাধীনতা আন্দোলনের শেষ লক্ষ্য বা উদ্দেশ্যটা কী ছিল? খুব সহজ কথায়, ভারতীয়দের শাসন ভারতীয়রাই করবে, ব্রিটিশরা নয়। এই দুটো কনসেপ্ট একদম মাথায় গেঁথে নাও, কারণ পুরো ইতিহাসটা কিন্তু এই দুটোর ওপরেই দাঁড়িয়ে আছে। এবার চলো দেখি আমরা কাদের বিরুদ্ধে লড়ছিলাম, ব্রিটিশ প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন ছিল। এই ফ্লো চার্টটা খুব মন দিয়ে দেখো। একদম ওপরে কে? ব্রিটিশ রাজশক্তি বা ক্রাউন। তার ঠিক নিচে ব্রিটিশ পার্লামেন্ট, আর পার্লামেন্ট থেকেই তৈরি হতো ব্রিটিশ ক্যাবিনেট। এই ক্যাবিনেটের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দফতর ছিল, যার নাম ইন্ডিয়া মিনিস্ট্রি। এর মাথায় যিনি থাকতেন তাকে বলা হতো ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তিনি কিন্তু ব্রিটেনে বসেই কাজ চালাতেন। আচ্ছা, তাহলে ভারতে কে শাসন চালাত? ভারতে চালাতেন গভর্নর জেনারেল ও ভাইসরয়। তিনি কার কাছে রিপোর্ট করতেন? ওই ভারত সচিবের কাছে। এবার ভাইসরয়ের নিচে ছিল দুটো পরিষদ বা কাউন্সিল, একটা আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে আইন তৈরি হতো, আর অন্যটা হলো নির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল, যারা সেই আইনটাকে কার্যকর করত। এই পুরো সিস্টেমটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখো, যে কোনো বড় আন্দোলন কিন্তু কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। আমাদের স্বাধীনতা আন্দোলনেরও এরকম তিনটে মূল স্তম্ভ বা পিলার ছিল। প্রথমটা কি? সংগঠন বা অর্গানাইজেশন। একটা প্ল্যাটফর্ম তো লাগবে, তাই না? সেই প্ল্যাটফর্মের কাজটা করেছিল মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস। দ্বিতীয় স্তম্ভ হল মতাদর্শ বা আইডিওলজি। সময়ের সাথে সাথে কিন্তু এই মতাদর্শ বদলেছে। প্রথমে ছিল নরমপন্থী যুগ, আবেদন নিবেদনের রাজনীতি। তারপর এলো চরমপন্থী যুগ, সরাসরি প্রতিবাদের রাজনীতি। আর শেষে এলো গান্ধী যুগ, সত্যাগ্রহের রাজনীতি। এই যে মতাদর্শের বদল, এটাই কিন্তু আন্দোলনের চরিত্রটাকেও বদলে দিয়েছিল। আর ৩ নম্বর স্তম্ভ, নেতৃত্ব বা লিডারশিপ। মহাত্মা গান্ধীর মতো একজন নেতার জন্যই কিন্তু এই আন্দোলন একটা সর্বভারতীয় রূপ পেয়েছিল। এই ৩টে স্তম্ভ যখন একসাথে কাজ করেছে, তখনই কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আচ্ছা, আমরা তো সবাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা জানি, কিন্তু একটা প্রশ্ন আছে। কংগ্রেস কি একদিনে হঠাৎ করে আকাশ থেকে পড়েছিল? একদমই না। এর আগেও ভারতে বেশ কিছু রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে সেগুলো সারা ভারত জুড়ে ছিল না, সর্বভারতীয় ছিল না, আর তাদের দাবিদাবাও খুব সীমিত ছিল। কিন্তু এই ছোট ছোট সংগঠনগুলোই কিন্তু কংগ্রেসের জন্য রাস্তাটা তৈরি করে দিয়েছিল। চলো এবার আমরা কংগ্রেস তৈরির আগের সেই সংগঠনগুলো সম্পর্কে একটু জেনে নিই। কংগ্রেসের আগের সংগঠনগুলোর চরিত্র বা নেচারটা কেমন ছিল, কয়েকটা পয়েন্ট লক্ষ্য করো। এগুলো ছিল মূলত আঞ্চলিক, রিজিওনাল, ধরো শুধু বাংলা বা বোম্বে কেন্দ্রিক। দ্বিতীয়ত, এগুলো বিশেষ বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করত, যেমন ধরো শুধু জমিদারদের সংগঠন বা শুধু শিক্ষিত মধ্যবিত্তদের সংগঠন। আর তাদের দাবিগুলো ছিল খুব লিমিটেড। এর মধ্যে প্রথম যে উল্লেখযোগ্য সংগঠন, সেটার নাম হলো ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। সালটা খুব ভালো করে মনে রাখবে, 1838। প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। আর নাম শুনেই বুঝতে পারছ, এর উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা। এই পয়েন্টটা, এই যে স্ক্রিনে দেখছো, এটা সবাই খাতায় একটা স্টার মার্ক দিয়ে লিখে নাও। এটা পরীক্ষায় এতবার এসছে যে বলা যায় এটা একটা কমন প্রশ্ন। প্রশ্নটা কি?
ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? উত্তর হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। আমি আবার বলছি, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে, এটা একদম মাথায় গেঁথে নাও। এরপর যে সংগঠনটা আসছে তার নাম ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটা তৈরি হয় 1851 সালে। এটা কিভাবে তৈরি হলো? আগের যে ল্যান্ড হোল্ডার সোসাইটি আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ছিল, ওই দুটো সংগঠন একসাথে মিশে গিয়ে বা মার্জ হয়ে এটা তৈরি হয়। আচ্ছা, এরপরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর একটা, যার নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। সালটা মনে রাখবে 1876। প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু। মনে রাখতে হবে, এই সংগঠনটা কিন্তু আগেরগুলোর থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ বা প্রগতিশীল ছিল। এর লক্ষ্য শুধু জমিদারদের স্বার্থ দেখা ছিল না, বরং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দাবি দাওয়া তুলে ধরা ছিল। এছাড়াও আরও কয়েকটা আঞ্চলিক সংগঠন ছিল, চলো পরপর দেখে নিই। যেমন শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, সালটা ছিল 1875। এরপর বোম্বেতে ছিলেন ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়াবজির মতো নেতারা। তাদের সংগঠনের নাম ছিল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। এটা তৈরি হয় 1885 সালে। মহারাষ্ট্রে এমজি রানাডের ছিল পুনা সার্বজনিক সভা, 1870। আর মাদ্রাজে ছিল মাদ্রাজ মহাজন সভা, 1884। তবে এই সবগুলোর মধ্যে একটা সংগঠন একটু আলাদা, সেটা বিশেষভাবে মনে রাখতে হবে। কোনটা? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কেন আলাদা? কারণ এটা ভারতে তৈরি হয়নি। এটা 1866 সালে লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নরোজি। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশদের নিজেদের দেশে ভারতের সমস্যাগুলো সম্পর্কে জানানো। খুব ইন্টারেস্টিং, তাই না? তাহলে এই যে ছোট্ট ছোট সংগঠনগুলো, এগুলো কিন্তু আসল মঞ্চটা তৈরি করে দিয়েছিল, একটা জমি তৈরি করে দিয়েছিল। এবার আমরা আসব একদম মূল পর্বে, অর্থাৎ ভারতে কিভাবে জাতীয়তাবাদের একটা ব্যাপক বিকাশ ঘটল আর তার ফল হিসাবে কিভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হল। দেখো, ভারতে জাতীয়তাবাদের বিকাশের পেছনে দু ধরনের কারণ ছিল। এটাকে একটা উদাহরণ দিয়ে ভাবা যেতে পারে। ধরো, এক জায়গায় অনেক শুকনো কাঠ জমা হয়ে আছে আর পাশে একটা দেশলাই কাঠি। প্রধান কারণগুলো ছিল ওই শুকনো কাঠের গাদার মতো, যেগুলো বছরের পর বছর ধরে জমছিল। যেমন ধরো, পাশ্চাত্য শিক্ষা, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, এগুলো ধীরে ধীরে ক্ষোভ তৈরি করছিল। আর তাৎক্ষণিক কারণগুলো ছিল ওই দেশলাই কাঠির মতো, যা এক মুহূর্তে আগুন ধরিয়ে দেয়। যেমন ধরো, 1877 সালে যখন ভারতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে, তখন দিল্লিতে বিশাল দরবার আয়োজন করা হলো। বা ধরো, লর্ড লিটনের সে কুখ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যা দেশীয় ভাষার সংবাদপত্রের মুখ বন্ধ করে দিয়েছিল। এই প্রত্যেকটা কারণ কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা সরাসরি চলে আসছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত কিছু তথ্যে। এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, খুব মন দিয়ে শোনো। প্রথমত, কংগ্রেস শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমেরিকা বা ইউএসএ থেকে। এর মানে হলো জনতার সমাগম। আচ্ছা, এর আসল নাম কিন্তু কংগ্রেস ছিল না। এর প্রথম নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। পরে দাদাভাই নরোজির পরামর্শে নাম বদলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাখা হয়। কবে প্রতিষ্ঠা হয় তারিখটা মনে রাখবে, 28 ডিসেম্বর 1885। কোথায়? বম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট অ্যালান অক্টেভিয়ান হিউম, যাকে আমরা এ.ও. হিউম নামে চিনি। আর প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা তথ্য কিন্তু একটা করে প্রশ্ন। এই সংখ্যাটা, এই যে স্ক্রিনে দেখছো 72, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল, সেখানে মোট 72 জন সদস্য উপস্থিত ছিলেন। এই সংখ্যাটা কিন্তু সরাসরি এমসিকিউ পরীক্ষায় তুলে দেয়। প্রশ্ন আসবে, কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তর হবে 72 জন। মনে থাকবে তো? 72। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? যে কংগ্রেস কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? একজন ব্রিটিশ সিভিলিয়ান কেন ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক দল তৈরি করতে যাবেন? এই নিয়ে কিন্তু দুটো আলাদা মত আছে। একটা হলো ব্রিটিশদের দিক থেকে যুক্তি, আরেকটা হলো ভারতীয়দের দিক থেকে যুক্তি। চলো আমরা দুটোই ভালোভাবে বুঝে নিই। ব্রিটিশদের যুক্তিটা কী ছিল? তারা বলতো সরকার আর ভারতীয়দের মধ্যে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই, তাই তারা একটা সেতু তৈরি করতে চেয়েছিল। তবে এর পেছনে একটা খুব বিখ্যাত থিওরি বা তত্ত্ব আছে, যার নাম সেফটি ভ্যালভ থিওরি। সেফটি ভ্যালভ কী জিনিস?
বাড়িতে প্রেসার কুকার দেখেছো তো? যখন ভেতরে বাষ্প খুব বেড়ে যায় তখন সেফটি ভ্যালভ দিয়ে সেটা বেরিয়ে যায়, তাই কুকারটা ফেটে যায় না। ব্রিটিশদের ভয় ছিল যে ভারতীয়দের মনে যে ক্ষোভ জমছে সেটা জমতে জমতে 1857 সালের মতো আরেকটা বড় বিদ্রোহ হয়ে যেতে পারে। তাই তারা কংগ্রেসকে একটা সেফটি ভ্যালভের মতো তৈরি করল, যাতে ভারতীয়দের ছোটখাটো ক্ষোভগুলো আলোচনার মাধ্যমে বেরিয়ে যেতে পারে, কিন্তু বড় কোনো বিস্ফোরণ না ঘটে। লালা লাজপত রায়ের মতো নেতারাও কিন্তু এই তত্ত্বটাকে সমর্থন করেছে। বেশ, তাহলে কংগ্রেস তো প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আমরা দেখব এর প্রথম পর্বের কাজকর্ম, অর্থাৎ কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্যগুলো কী ছিল, আর প্রথম কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অধিবেশন কোথায় হয়েছিল, আর কে তার সভাপতি ছিলেন। এই অংশটা থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, তাই খুব মন দিয়ে দেখতে হবে। কংগ্রেস যখন তার যাত্রা শুরু করল তখন তাদের প্রাথমিক উদ্দেশ্যগুলো কী ছিল? একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শুরুতেই কিন্তু তারা পূর্ণ স্বাধীনতার দাবি করেনি। তাদের লক্ষ্যগুলো ছিল ধাপে ধাপে এগোনো। যেমন প্রথমত, ভারতীয়দের যে দাবি দেওয়া সেগুলো ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরা। দ্বিতীয়ত, সারা দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ আর রাজনৈতিক সচেতনতা বাড়ানো। তৃতীয়ত, সরকারি শাসন প্রশাসনে যাতে আরও বেশি ভারতীয় অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা। আর চতুর্থত, উপনিবেশবাদ যে একটা খারাপ জিনিস এই চিন্তাধারাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্যগুলো নিয়েই কিন্তু কংগ্রেস তার প্রথম পর্বের রাজনীতি শুরু করেছিল। এই যে টেবিলটা দেখছো, এটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই। চলো খুব ধীরে ধীরে প্রত্যেকটা সারি আমরা দেখব। প্রথম অধিবেশন, সালটা কত? 1885। জায়গা বোম্বে। সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এইটা ছিল প্রতিষ্ঠাতা অধিবেশন। ঠিক পরের বছর 1886, জায়গা বদলে গেল, কলকাতা। সভাপতি হলেন দাদাভাই নৌরোজি। এনার গুরুত্ব কি? ইনি ছিলেন প্রথম পার্সি সভাপতি। তার পরের বছর 1887, জায়গা মাদ্রাজ। সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। ইনি হলেন প্রথম মুসলিম সভাপতি। আর তারও পরের বছর 1888, জায়গা এলাহাবাদ। সভাপতি জর্জ ইউল। ইনি হলেন প্রথম ইংরেজ সভাপতি। এই যে পরপর 4টে অধিবেশন আর 4জন সভাপতির প্রথম হবার গুরুত্ব, এটা কিন্তু একদম পরপর মনে রাখতে হবে। প্রথম 4টে অধিবেশনের পর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা দেখে নিই। 1889 সালের বোম্বে অধিবেশন। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই প্রথমবার মহিলারা কংগ্রেসে অংশগ্রহণ করেন। এটা কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ ছিল সেই সময়ের জন্য। ঠিক তার পরের বছর 1890 সালের কলকাতা অধিবেশন। এখানে ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলি ভাষণ দেন। ভাবা যায়? আর 1896 সালের কলকাতা অধিবেশনটা দুটো কারণে বিখ্যাত। এক, এই অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়। আর দুই, দাদাভাই নওরোজির সেই বিখ্যাত সম্পদ নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরি, সেটা কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। বেশ, এবার আমরা কংগ্রেসের ইতিহাসের একটা খুব উত্তাল পর্বে প্রবেশ করছি, একটা টার্বুলেন্ট ফেজ। এই সময়ে কংগ্রেসের দাবি, আবেদন, নিবেদন থেকে এগিয়ে স্বরাজ পর্যন্ত পৌঁছাবে, আবার দলের মধ্যেই চরম বিভেদ দেখা দেবে, আর তারপর আবার ঐক্য স্থাপিত হবে। খুবই ইন্টারেস্টিং একটা সময়। এই টাইমলাইনটা একটু লক্ষ্য করো সবাই। 1906 সাল, কলকাতা অধিবেশন। দাদাভাই নওরোজির সভাপতিত্বে কংগ্রেস প্রথমবার স্বরাজ শব্দটা ব্যবহার করে এবং স্বরাজের দাবি তোলে। ঠিক তার পরের বছর 1907, জায়গা হলো সুরাট। আর এখানে ঘটে সেই বিখ্যাত ঘটনা, সুরাট বিচ্ছেদ। কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থী এই দুই ভাগে ভেঙে যায়। কেন ভাঙে? কারণ ছিল মূলত কাজের পদ্ধতি নিয়ে মতবিরোধ। নরমপন্থীরা চাইতেন আবেদন নিবেদনের মাধ্যমে দাবি আদায় করতে, আর চরমপন্থীরা চাইতেন সরাসরি প্রতিরোধের পথে যেতে। এরপর 1911 সালের কলকাতা অধিবেশনে প্রথমবার আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়। আর একটা ঐতিহাসিক অধিবেশন হল 1916 সালের লখনৌ অধিবেশন। এখানে দুটো বড় ঘটনা ঘটে। এক, নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে আবার মিলন হয়। আর দুই, কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে বিখ্যাত লখনৌ চুক্তি সই হয়। এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সবথেকে গতিশীল পর্যায়ে চলে এসেছি। এই পর্বে ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর আগমন ঘটবে আর স্বাধীনতা আন্দোলন তার চূড়ান্ত রূপ নেবে। চলো এই গান্ধী যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখো, 1917 সালের কলকাতা অধিবেশন,
সভাপতি হলেন অ্যানি বেসান্ত। ইনি ছিলেন প্রথম বিদেশি মহিলা সভাপতি। এরপর ১৯২০ সালের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাশ হল। আচ্ছা, ১৯২৪ সালের বেলগাঁও অধিবেশনটা সবাই স্টার মার্ক দিয়ে রাখো। কেন? কারণ মহাত্মা গান্ধী তার জীবনে মাত্র একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, আর সেটা ছিল এই বেলগাঁও অধিবেশনেই। ঠিক পরের বছর ১৯২৫ সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতি হন। ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এখানে কিন্তু একটা খুব কমন প্রশ্ন আসে আর ছাত্রছাত্রীরা ভুল করে। প্রথম মহিলা সভাপতি বললে হবে অ্যানি বেসান্ত, আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে হবে সরোজিনী নাইডু। এই পার্থক্যটা মনে রাখতে হবে। আর সবশেষে ১৯২৯ সালের লাহোর অধিবেশন। জওহরলাল নেহরুর সভাপতিত্বে এখানে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়। এটা ছিল স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট। চলো, শেষ করার আগে আমরা কিছু ওয়ান লাইনার ফ্যাক্টস ঝালিয়ে নিই, যেগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন চলে আসে। রেডি? আচ্ছা, সবচেয়ে বেশিবার কংগ্রেসের অধিবেশন কোথায় বসেছে? উত্তর হলো কলকাতা, মোট ১০ বার। এমন একজন বড় নেতার নাম করো যিনি কোনোদিন কংগ্রেসের সভাপতি হননি। উত্তর বাল গঙ্গাধর তিলক। এটা কিন্তু অনেকেই ভুল করে। দাদাভাই নওরোজি মোট কতবার সভাপতি হয়েছিলেন? ৩ বার। আর সবচেয়ে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রত্যেকটা তথ্য কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। তাহলে দেখে নেওয়া যাক আজকের ক্লাসের সিলেবাস। আমরা পুরো বিষয়টাকে ৫টা ধাপে আলোচনা করব। প্রথমে আসবে নরমপন্থী পর্ব, তারপর দেখব চরমপন্থী আন্দোলনের উত্থান কিভাবে হলো। এরপরে আমরা আলোচনা করব চরমপন্থী আর বিপ্লবীদের মধ্যে মূল পার্থক্যটা কী ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। আর সবশেষে আমরা দেখব ভারতে এবং ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ কিভাবে ছড়িয়ে পড়েছিল। তাহলে চলো একদম প্রথম পর্যায় অর্থাৎ নরমপন্থী পর্ব দিয়ে শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম পর্যায় হল নরমপন্থী পর্ব বা দি মডারেট ফেজ। খেয়াল রাখবে এর সময়কাল হল ১৮৮৫ থেকে ১৯০৫ সাল, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার বছর থেকে বঙ্গভঙ্গের বছর পর্যন্ত। এই সময়কালটাকে কংগ্রেসের রাজনীতির একদম প্রাথমিক পর্যায় বলা হয়। চলো এই পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে দেখে নিই। এই ৪টার দিকে ভালো করে লক্ষ্য করো। এটা নরমপন্থী পর্বকে বোঝার জন্য একটা রোড ম্যাপের মতো। আমরা এখানে কয়েকটা ভাগে আলোচনা করব। যেমন নরমপন্থীদের চোখে ব্রিটিশ শাসন কেমন ছিল, তাদের দাবিগুলো কী ছিল, তারা কোন রণনীতি বা স্ট্র্যাটেজি নিয়ে চলত, তাদের কাজের ফলে ব্রিটিশদের প্রতিক্রিয়া কী ছিল, এবং সবশেষে আমরা তাদের কাজের একটা মূল্যায়ন করব। তাহলে চলো প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক, ব্রিটিশ শাসন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। নরমপন্থীদের মূল ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তারা ব্রিটিশ শাসনকে দুটো ভাগে ভাগ করে দেখতেন। একটা হলো আসল ব্রিটিশ রুল, যেটা ব্রিটেনে চলে, সেখানে আইনের শাসন আছে, লিবারাল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্র আছে। আর দ্বিতীয়টা হলো আন ব্রিটিশ রুল, যেটা ভারতে চলছে। তাদের মতে এটা ছিল সেই ভালো শাসনেরই একটা খারাপ অন্যায্য সংস্করণ। নরমপন্থীদের মূল লক্ষ্যই ছিল আবেদন নিবেদনের মাধ্যমে ভারতের এই আন ব্রিটিশ রুলকে আসল ব্রিটিশ রুলে পরিবর্তন করা। এই কনসেপ্টটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এই যে আনব্রিটিশ রুলের ধারণা, এটাই আমাদের নরমপন্থীদের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবদানের দিকে নিয়ে যায়। আর সেটা হলো দাদাভাই নওরোজির বিখ্যাত সম্পদের বহির্গমন তত্ত্ব বা ড্রেইন অফ ওয়েলথ থিওরি। চলো দেখি এই থিওরিটা কী ছিল আর পরীক্ষার জন্য কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। ড্রেইন অফ ওয়েলথ থিওরি বা সম্পদের বহির্গমন তত্ত্ব, এর মূল কথা হল ভারত থেকে ইংল্যান্ডে একতরফাভাবে সম্পদ পাচার হয়ে যাচ্ছিল, যার বিনিময়ে ভারত অর্থনৈতিকভাবে কিছুই পাচ্ছিল না। এই যুগান্তকারী তত্ত্বটি দিয়েছিলেন দাদাভাই নওরোজি। এখন দুটো তথ্য পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। ১ নম্বর, কোন বইতে তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন? বইটির নাম হল পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর ২ নম্বর, কত সালে? ১৮৬৭ সালে। এই বইয়ের নাম আর সাল দুটোই এমসিকিউ প্রশ্নের জন্য একেবারে অবশ্যম্ভাবী, খাতায় নোট করে নাও। বেশ, তাহলে নরমপন্থীদের রণনীতি বা স্ট্র্যাটেজি কী ছিল? এই জায়গাটা খুব সাবধানে বুঝতে হবে, কারণ এখানেই অনেকে ভুল করে। তারা মূলত ৩টি পদ্ধতির উপর জোর দিয়েছিলেন, যেটাকে মনে রাখার সুবিধার জন্য 3P বলা হয়: প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্ট। অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে প্রার্থনা করা, আবেদনপত্র বা পিটিশন জমা দেওয়া এবং প্রতিবাদের মাধ্যমে জনমত গঠন করা। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ানো এবং ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণের দিকটা সবার সামনে তুলে ধরা। এবার ব্রিটিশদের প্রতিক্রিয়াটা লক্ষ্য করো।
কারণ এটা সময়ের সাথে সাথে বদলে গিয়েছিল। একদম শুরুতে অর্থাৎ 1885 থেকে 1887 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার কংগ্রেসকে একরকম সমর্থনই করত, কিন্তু 1887 সালের পর থেকে যখন তারা বুঝতে পারল যে কংগ্রেসের প্রভাব বাড়ছে, তখন থেকেই তাদের মনোভাব কঠোর হতে শুরু করে। তারা কংগ্রেসের বিরোধিতা শুরু করে এবং তাদের বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতি প্রয়োগ করতে শুরু করে, অর্থাৎ হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে। তাই এই 1887 সালটা কংগ্রেসের ইতিহাসে একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়। নরমপন্থীদের এই যে আবেদন নিবেদনের রাজনীতি, এটাকে পরবর্তীকালে চরমপন্থী নেতারা একদমই পছন্দ করতেন না। তারা এই নীতিকে তীব্রভাবে সমালোচনা করে বলতেন রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বা পলিটিক্যাল মেন্ডিকান্সি। এই টার্মটা থেকে প্রায়ই প্রশ্ন আসে যে পলিটিক্যাল মেন্ডিকান্সি কথাটি কারা ব্যবহার করতেন এবং কাদের বিরুদ্ধে করতেন। উত্তরটা হবে চরমপন্থীরা নরমপন্থীদের বিরুদ্ধে। এটা খুব ভালো করে মনে রাখ। এবার আমরা নরমপন্থীদের কাজের একটা নিরপেক্ষ মূল্যায়ন করব, যা মেন্স পরীক্ষার বর্ণনামূলক উত্তরের জন্য খুব দরকারি। প্রথমে তাদের অবদান বা কন্ট্রিবিউশনের দিকে তাকাই। তারা সারা দেশে জনসচেতনতা বাড়িয়েছিলেন, একটা অখণ্ড ভারতীয় রাষ্ট্র গঠনে সাহায্য করেছিলেন এবং তাদের সবথেকে বড় অবদান হল দাদাভাই নৌরোজির ড্রেইন অফ ওয়েলথ থিওরির মাধ্যমে অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করা। এবার তাদের সীমাবদ্ধতা বা লিমিটেশনস কী ছিল? তাদের আন্দোলন মূলত শহরের উচ্চবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ খুব কম ছিল, আর তারা স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি স্পষ্টভাবে জানাতে পারেননি। তাহলে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে যদি নরমপন্থীরা ভিত্তি স্থাপন করেই থাকেন, তাহলে চরমপন্থী আন্দোলনের উত্থান হলো কেন? আসলে এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ের দিকে নিয়ে যাবে। নরমপন্থীদের সীমাবদ্ধতাই চরমপন্থী আন্দোলনের পথটা তৈরি করে দিয়েছিল। এবার আমরা ভারতের জাতীয় আন্দোলনের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। এই পর্বটা চরমপন্থী পর্ব নামে পরিচিত। এই পর্বে রাজনীতি অনেক বেশি আক্রমণাত্মক এবং দাবিভিত্তিক হয়ে ওঠে। নরমপন্থীদের আবেদন নিবেদনের রাজনীতির দিন শেষ হতে শুরু করে। চরমপন্থী আন্দোলনের উত্থানের পিছনে কিছু অভ্যন্তরীণ বা ইন্টারনাল এবং কিছু বাহ্যিক বা এক্সটার্নাল কারণ ছিল। অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে প্রধান ছিল নরমপন্থীদের নীতির ব্যর্থতা, লর্ড কার্জনের দমনমূলক নীতি, বিশেষ করে 1905 সালের বঙ্গভঙ্গ এবং দুর্ভিক্ষ ও মহামারীর সময় ব্রিটিশ সরকারের উদাসীনতা। অন্যদিকে কিছু বাহ্যিক কারণও ছিল, যেমন 1896 সালে ইথিওপিয়ার কাছে ইতালির হার এবং 1905 সালে জাপানের কাছে রাশিয়ার হার প্রমাণ করে দেয় যে ইউরোপীয় শক্তিরা অপরাজেয় নয়। এই ঘটনাগুলো ভারতীয় জাতীয়তাবাদীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। চরমপন্থীদের মূল ভাবাদর্শকে যদি একটা শব্দে প্রকাশ করতে হয়, তবে সেটা হল স্বরাজ। নরমপন্থীরা যেখানে ব্রিটিশ শাসনের মধ্যে থেকেই কিছু সংস্কার চাইতেন, চরমপন্থীরা সেখানে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্তি অর্থাৎ স্বশাসন বা সেলফ রুল চাইতেন। তারা ব্রিটিশ শাসনকে একটি শোষক রাষ্ট্র বা এক্সপ্লয়টেটিভ স্টেট হিসেবে দেখতেন, যা ভারতকে সব দিক থেকে শোষণ করছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল এই শোষণ থেকে দেশকে সম্পূর্ণ মুক্ত করা। তাদের রণনীতি নরমপন্থীদের থেকে একদম আলাদা ছিল। চলো কয়েকটা মূল পদ্ধতি দেখে নিই। প্রথমত, তারা ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক ব্যবহার করে জাতীয়তাবাদ জাগানোর চেষ্টা করেন, যেমন বাল গঙ্গাধর তিলকের গণপতি ও শিবাজি উৎসব। দ্বিতীয়ত, তারা ভারত মাতার ধারণার মাধ্যমে দেশের একটি মানবিক রূপ দেন, যা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। তৃতীয়ত, তারা আত্মশক্তি বা আত্মনির্ভরতার উপর জোর দেন, যা স্বদেশী আন্দোলনের মূল কথা। এবং চতুর্থত, তারা নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্সের ডাক দেন, যার মধ্যে ছিল বয়কট। শুধু বিদেশি পণ্য নয়, সরকারি স্কুল, কলেজ, আদালত সবকিছু বয়কট ভরা। এখন আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে বেশিরভাগ পরীক্ষার্থী ভুল করে। সেটা হলো চরমপন্থী বা এক্সট্রিমিস্টস এবং বিপ্লবী বা রেভলিউশনারিজদের মধ্যে পার্থক্য। এই দুটো দলকে অনেকেই এক করে ফেলে। চলো এই বিষয়টা আজ আমরা পরিষ্কার করে নিই, যাতে পরীক্ষার হলে কোনো দ্বিধা না থাকে। এই ভেন ডায়াগ্রামটা দেখো, এটা খুব সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করছে। দুজনের মধ্যেই একটা মিল ছিল, উভয়েরই উদ্দেশ্য ছিল স্বরাজ অর্জন করা। লক্ষ্যটা কিন্তু একই, কিন্তু তাদের মধ্যে আসল পার্থক্যটা ছিল মাধ্যম বা মিন্সের, অর্থাৎ তাদের পথ ছিল সম্পূর্ণ আলাদা। এই পার্থক্যটা বোঝা পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। নোটস নেওয়ার সুবিধার জন্য চলো বিষয়টাকে একটা টেবিলে দেখে নিই। চরমপন্থীদের পদ্ধতি কী ছিল? তাদের পদ্ধতি ছিল গণ আন্দোলন, যেমন স্বদেশী ও বয়কট। তাদের প্রধান নেতা কারা ছিলেন? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, যাদেরকে আমরা লাল বাল পাল বলে জানি। অন্যদিকে বিপ্লবীদের পদ্ধতি ছিল হিংসা, গুপ্তর সমিতি এবং ব্যক্তিগত বীরত্ব।
তাদের নেতা ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, VD সাভারকারের মতো ব্যক্তিত্বরা। এই টেবিলটা ভালো করে মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না। এবার আমরা ভারতের অভ্যন্তরে বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রদেশে বিপ্লবী কার্যকলাপ ছড়িয়ে পড়েছিল। আমরা শুরু করব মহারাষ্ট্র দিয়ে। মহারাষ্ট্রের বিপ্লবী কার্যকলাপের দিকে খুব মনোযোগ দাও। এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রথম পয়েন্ট, বাল গঙ্গাধর তিলক। যদিও তিনি চরমপন্থী নেতা ছিলেন, কিন্তু তার লেখা বিপ্লবীদের দারুণভাবে অনুপ্রাণিত করত। এই কারণেই ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অশান্তির জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এই উক্তিটি কার। দ্বিতীয়ত, চাপেকর ভাইরা দামোদর ও বালকৃষ্ণ। 1897 সালে তারা পুনের প্লেগ কমিশনার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়ার্সকে হত্যা করেন। এটিকে ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে করা হয়, তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সবশেষে মিত্রমেলা। 1899 সালে VD সাভারকার এটি প্রতিষ্ঠা করেন, যা পরে 1904 সালে অভিনব ভারত নামে এক গুপ্ত সমিতিতে পরিণত হয়। এবার আসি বাংলায় বিপ্লবী কার্যকলাপের কথায়। এখানকার কেন্দ্রবিন্দু ছিল অনুশীলন সমিতি। এর সম্পর্কে কয়েকটি তথ্য মনে রাখতেই হবে। এটি প্রতিষ্ঠা হয় 1902 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু এবং এর সঙ্গে বারীন্দ্র কুমার ঘোষ ও অরবিন্দ ঘোষের মতো নেতারা যুক্ত ছিলেন। তাদের পত্রিকার নাম ছিল যুগান্তর। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা বা কনস্পিরেসি কেসের কথা বলি। প্রথম, 1908 সালের মজফ্ফরপুর মামলা, যেখানে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা ছোড়েন। দ্বিতীয়, আলিপুর ষড়যন্ত্র মামলা, যা মজফ্ফরপুর ঘটনার সূত্র ধরেই হয় এবং এতে অরবিন্দ ঘোষকে গ্রেফতার করা হয়। এবং তৃতীয়, 1910 সালের হাওড়া ষড়যন্ত্র মামলা, যার সঙ্গে বাগা যতীন বা যতীন্দ্রনাথ মুখার্জির নাম জড়িত। ভারতের স্বাধীনতার সংগ্রাম কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দেশের বাইরে থেকেও বিপ্লবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। চলো এবার আমরা সেই দিকটা দেখব। বিদেশে বিপ্লবী কার্যকলাপের দুটি প্রধান কেন্দ্র ছিল, একটি ইউরোপে, অন্যটি আমেরিকায়। ইউরোপে লন্ডনে 1905 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। এটা ছিল বিদেশের মাটিতে বিপ্লবীদের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই মাদাম ভিকাজি কামার কথা বলতে হয়, যাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়। তিনি 1907 সালে জার্মানির স্টুটগার্টে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এই তথ্যটি পরীক্ষায় খুব আসে। এবার আসি আমেরিকায়। সেখানে 1913 সালে স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল প্রবাসী ভারতীয়, বিশেষ করে শিখদের সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত করা। এই প্রতিটি সংগঠনের প্রতিষ্ঠাতা, সাল এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অবশ্যই মনে রাখতে হবে। আজকের আলোচনা আমরা এই প্রশ্নটি দিয়ে শেষ করছি। আবেদন: নরমপন্থীদের পথ, আন্দোলন, চরমপন্থীদের পথ, নাকি অস্ত্র, বিপ্লবীদের পথ? কোন পথটি ভারতের স্বাধীনতার যাত্রাপথে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল বলে মনে হয়? আজ আমরা যে তিনটি গোষ্ঠীর পদ্ধতি এবং অবদান নিয়ে আলোচনা করলাম, তার উপর ভিত্তি করে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবা প্রয়োজন। এর পরের ক্লাসে আমরা জাতীয় আন্দোলনের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করব। নমস্কার সবাইকে। তো আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনালিজমের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সময়টা হচ্ছে 1905 থেকে 1917। দেখো, তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে প্রিলিমস আর মেন্স দুটোতেই এই পিরিয়ডটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাই আমি যা যা বলবো প্রত্যেকটা পয়েন্ট খুব মন দিয়ে শুনবে আর অবশ্যই খাতায় নোট করতে থাকবে। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তো ক্লাসটা শুরু করার আগে একবার দেখে নিই যে আজকে আমরা ঠিক কি টপিক কভার করব, মানে আমাদের আজকের পড়ার প্ল্যানটা কি। দেখো, আমরা একদম পরপর এগোবো। প্রথমে শুরু করব বঙ্গভঙ্গ আর স্বদেশী আন্দোলন দিয়ে। তারপর দেখব কংগ্রেসের মধ্যেকার বিভাজন। এরপরে আসবে ব্রিটিশদের নতুন পলিসি আর সেই সময়কার নতুন সংগঠনগুলোর কথা। তারপর আমরা পড়ব ঐক্যের দিকে এক ধাপে গিয়ে, মানে লখনৌ চুক্তি নিয়ে। আর একদম শেষে থাকবে হোম রুল মুভমেন্ট আর মন্টেগিউ ডিক্লারেশন। দেখবে এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ পড়ো, তাহলে পুরো ঘটনাটা মাথায় রাখতে আর পরে রিভিশন করতেও কিন্তু খুব সুবিধা হবে। চলো তাহলে আমাদের প্রথম টপিকটা শুরু করা যাক, বঙ্গভঙ্গ আর তার ফলস্বরূপ স্বদেশী আন্দোলন। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই বঙ্গভঙ্গ ছিল একটা টার্নিং পয়েন্ট। বলতে পারো এটাই ছিল সেই ট্রিগার যা পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর পরীক্ষার দিক থেকে বলতে গেলে এই সেকশনের প্রত্যেকটা সাল, প্রত্যেকটা তারিখ আর প্রত্যেকটা নাম সবকিছুই কিন্তু এক একটা পোটেনশিয়াল এমসিকিউ প্রশ্ন। তাই এই জায়গাটা একটু অমনোযোগী হলে চলবে না। এখন তোমরা স্ক্রিনের দিকে খুব ভালো করে তাকাও। দেখো, বাঁদিকে একটা ফ্যাক্ট ফাইল দেওয়া আছে। চলো এক এক করে দেখি। প্রথম পয়েন্ট, বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন কে? লর্ড কার্জন। এই নামটা একদম মাথায় গেঁথে নাও, খাতায় স্টার মার্ক দিয়ে রাখো,
পরীক্ষায় কিন্তু সরাসরি এই প্রশ্নটা আসে। দ্বিতীয়ত, ঘোষণাটা করা হয়েছিল কবে? তারিখটা দেখো, 19 জুলাই 1905। কিন্তু এটা কার্যকর বা এফেক্টিভ কবে থেকে হলো? সেটা হলো 16 অক্টোবর 1905। এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে। তারা ঘোষণার তারিখ আর কার্যকর হওয়ার তারিখ গুলিয়ে ফেলে। দুটো কিন্তু আলাদা, মনে থাকবে? আচ্ছা, আর শেষে দেখো, এই বঙ্গভঙ্গ রদ বা ক্যান্সেল করা হয়েছিল কবে? 1911 সালে। আর কে করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ। এই 4টে তথ্য থেকে কিন্তু 4টে আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। এবার ডান দিকে এসো। ব্রিটিশরা কি কারণ দেখিয়েছিল? তারা বলেছিল, বাবা, বাংলা প্রদেশটা এত বড় হয়ে গেছে যে শাসন করতে, মানে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু ভারতীয়রা জানত আসল কারণটা কি। আসল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদকে, বিশেষ করে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। এই ছবিটা দেখলে ব্রিটিশদের আসল প্ল্যানটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাদের সেই বিখ্যাত পলিসি ডিভাইড অ্যান্ড রুল, বা ভাগ করো আর শাসন করো, তারা ঠিক কী করল? তারা বাংলাকে এমনভাবে দুটো ভাগে ভাগ করল যাতে একটা অংশ, মানে পশ্চিমবঙ্গ, হয়ে যায় হিন্দু মেজরিটি এলাকা, আর অন্য অংশটা, মানে পূর্ববঙ্গ, হয়ে যায় মুসলিম মেজরিটি এলাকা। এর পেছনে তাদের 3টে মূল উদ্দেশ্য ছিল। 1, জাতীয়তাবাদী আন্দোলনের যে কেন্দ্রবিন্দু ছিল কলকাতা, তাকে দুর্বল করে দেওয়া। 2, হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা বিভেদ, একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করা। আর 3, এই সব কিছুর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামটাকেই দুর্বল করে দেওয়া। এটাই ছিল তাদের আসল উদ্দেশ্য। ওই প্রশাসনিক সুবিধার গল্পটা পুরোটাই ছিল একটা অজুহাত। বেশ, ব্রিটিশরা তো তাদের চাল চেলে দিল। এখন প্রশ্ন হলো, এর প্রতিক্রিয়া বা রিয়াকশন কি হলো? এই টাইমলাইনটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে ঘটনাগুলো পরপর কিভাবে ঘটল। 20 জুলাই 1905 বঙ্গভঙ্গের ঘোষণা হলো। এর ঠিক পরেই 7 আগস্ট 1905 কলকাতার টাউন হলে কংগ্রেস একটা বড় মিটিং ডাকল। আর সেই মিটিং থেকেই সিদ্ধান্ত নেওয়া হলো যে এর প্রতিবাদে স্বদেশী আর বয়কট আন্দোলন শুরু করা হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বঙ্গভঙ্গের ঘোষণার সরাসরি ফল হিসেবেই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। এই দুটো তারিখই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার দুটো শব্দ আমাদের খুব ভালো করে বুঝতে হবে, স্বদেশী আর বয়কট। এখানে কিন্তু অনেক ছাত্র ভুল করে, দুটোকে এক ভেবে ফেলে। দেখো, স্বদেশী মানে হলো স্বদেশী, মানে নিজের দেশের জিনিস। এর মানে হলো আমরা দেশের তৈরি জিনিসপত্র ব্যবহার করব, দেশের তৈরি স্কুল কলেজে পড়াশোনা করব। এটা একটা পজিটিভ কনসেপ্ট। আর বয়কট মানে হলো বর্জন করা। কি বর্জন করা? বিদেশি জিনিস যেমন বিলেতি কাপড়, বা বিদেশি প্রতিষ্ঠান যেমন সরকারি স্কুল কলেজ, সেগুলোকে আমরা ব্যবহার করব না। এটা একটা নেগেটিভ কনসেপ্ট। তো দুটো জিনিস আসলে একই মুদ্রার এপিটোপিট, কিন্তু তাদের মানে কিন্তু আলাদা। এই পার্থক্যটা মাথায় রাখা খুব দরকার। এই আন্দোলনটা কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব আর বিস্তার ছিল ব্যাপক। চলো এই পয়েন্টগুলো এক এক করে দেখি, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। প্রথমত, 1905 সালের কংগ্রেসের বেনারস অধিবেশনে গোপালকৃষ্ণ গোখলে স্বদেশী আন্দোলনকে সাপোর্ট করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন অধিবেশনে স্বদেশীকে সমর্থন করা হয়েছিল। দ্বিতীয়ত, লাল বাল পাল আর অরবিন্দ ঘোষের মতো চরমপন্থী নেতারা এই আন্দোলনকে বাংলার বাইরে সারা ভারতে ছড়িয়ে দেন। শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসে। অনেক জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন 1906-এ বেঙ্গল ন্যাশনাল কলেজ আর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, বা 1907-এ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস। এই সালগুলো আর প্রতিষ্ঠানের নামগুলো কিন্তু ম্যাচিং টাইপ প্রশ্নে খুব আসে। সাংস্কৃতিকভাবেও এর প্রভাব ছিল বিশাল। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই সময়েই আমার সোনার বাংলা গানটি লেখেন। আর রাজনৈতিকভাবে এই ব্যাপক আন্দোলনের চাপেই ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত 1906 সালে আরুন্ডেল কমিটি গঠন করতে বাধ্য হয়, আর এই কমিটি বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেছিল। আচ্ছা, আমরা প্রথম পর্বটা শেষ করলাম। এবার চলো আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাওয়া যাক। দেখো, স্বদেশী আন্দোলন একদিকে যেমন ভারতের জাতীয়তাবাদকে একটা নতুন শক্তি দিয়েছিল, তেমনি এর সাফল্যের ফলেই কংগ্রেসের নিজের ঘরের ভেতরে একটা ফাটল দেখা দিল। নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যেকার যে মতের অমিল ছিল, সেটা আবার প্রকাশ্যে চলে এলো, আর কংগ্রেসকে ভাগের দিকে নিয়ে গেল। এই যে ছবিটা দেখছো, এটা ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটাই হলো বিখ্যাত সুরাট স্প্লিট। এখান থেকে 3টে তথ্য তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। 1, এটা কবে হয়েছিল? সালটা হলো 1907। 2, কোথায় হয়েছিল? গুজরাটের সুরাটে। আর 3, এই অধিবেশনের সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? রাসবিহারী ঘোষ। ঘোষ বসু নয় কিন্তু, এটা মনে রাখবে। এখন কথা হলো, এই ভাগাভাগিটা হলো কেন? মূল কারণ ছিল একটাই, স্বদেশী আন্দোলনকে নিয়ে মতপার্থক্য। চরমপন্থীরা চাইছিলেন যে স্বদেশী আর বয়কট আন্দোলনকে শুধু বাংলায় আটকে না রেখে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হোক, কিন্তু নরমপন্থীরা তাতে রাজি ছিলেন না। তারা চাইছিলেন এটা শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাক। এই নিয়েই ঝামেলা সূত্রপাত, যা শেষ পর্যন্ত কংগ্রেসের প্রথম বিভাজনে পরিণত হয়।
এই যে টেবিলটা দেখছো এটা কিন্তু তোমাদের মেইনস পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখো, এরকম প্রশ্ন প্রায়ই আসে। চলো আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট বুঝি। প্রথমত, আদর্শ বা আইডিওলজি। নরমপন্থীরা ছিলেন উদারপন্থী, মানে তারা ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান চাইতেন। আর চরমপন্থীরা ছিলেন আক্রমণাত্মক, তারা সরাসরি সংঘাতের পথে বিশ্বাসী ছিলেন। দ্বিতীয়, সামাজিক ভিত্তি, মানে কাদের সাপোর্ট এরা পেতেন। নরমপন্থীদের সাপোর্ট করত মূলত শহরের শিক্ষিত ধনী লোকেরা, আর চরমপন্থীদের সাপোর্ট আসত শহরের এবং গ্রামের মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কাছ থেকে। তৃতীয়, লক্ষ্য বা অবজেক্টিভ। নরমপন্থীরা ব্রিটিশ শাসনের মধ্যেই কিছু সংস্কার চাইতেন, কিন্তু চরমপন্থীদের একটাই লক্ষ্য ছিল স্বরাজ, মানে সেলফ রুল বা পূর্ণ স্বাধীনতা। চতুর্থ, কাজের পদ্ধতি। নরমপন্থীরা আবেদন নিবেদন, যাকে বলে প্রেয়ার অ্যান্ড পিটিশন, এই পদ্ধতিতে চলতেন, আর চরমপন্থীরা সরাসরি ব্রিটিশ সরকারকে বয়কট করার ডাক দিয়েছিলেন। শিক্ষা নিয়েও তাদের মধ্যে মতপার্থক্য ছিল। নরমপন্থীরা ওয়েস্টার্ন এডুকেশন বা পাশ্চাত্য শিক্ষাকে সাপোর্ট করতেন, আর চরমপন্থীরা চাইতেন আমাদের দেশের নিজস্ব জাতীয় শিক্ষা ব্যবস্থা। আর সবশেষে জাতীয়তাবাদ। নরমপন্থীদের জাতীয়তাবাদ ছিল মূলত অর্থনৈতিক ইস্যুকেন্দ্রিক, আর চরমপন্থীদের জাতীয়তাবাদ ছিল ধর্মীয় আর সাংস্কৃতিক ভাবাবেগ দিয়ে তৈরি, যা সাধারণ মানুষকে অনেক বেশি আকর্ষণ করত। বেশ, কংগ্রেস তো ভাগ হয়ে গেল। এবার আমরা আমাদের তৃতীয় পর্বে আসছি। ঠিক এই সময়ে যখন কংগ্রেস অভ্যন্তরীণ বিবাদে দুর্বল, ব্রিটিশরা কিন্তু বসেছিল না। তারা এই সুযোগটাকে কাজে লাগালো। তাদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে আরও জোরদার করতে তারা কিছু নতুন পদক্ষেপ নিল আর নতুন নতুন সংগঠন তৈরিতে মদত দিতে শুরু করল। সালটা ছিল 1911। দিল্লিতে একটা বিশাল দরবারের আয়োজন করা হলো, কারণ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ আর রানী ম্যারি ভারতে এসেছিলেন। সেই সময় ভারতের ভাইসরয়কে ছিলেন লর্ড হার্ডিঞ্জ। এই নামটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, একটু আগেই আমরা পড়েছি যে ইনি বঙ্গভঙ্গ রদ করেছিলেন। তো এই দিল্লি দরবারেই দুটো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। 1 নম্বর, যে বঙ্গভঙ্গ নিয়ে এত আন্দোলন, এত কিছু, সেটাকে ফাইনালি রদ বা ক্যান্সেল করা হলো। আর 2 নম্বর, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এই দুটো ডিসিশনই কিন্তু পরীক্ষার জন্য সুপার ইম্পর্ট্যান্ট। কংগ্রেসের বিভাজনের ঠিক আগের বছর, মানে 1906 সালে আরও একটা বড় ঘটনা ঘটল। মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো। এই ফ্যাক্ট ফাইলটা ভালো করে দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আসে। কোথায় তৈরি হয়েছিল? ঢাকায়। কে প্রতিষ্ঠা করেছিলেন? ঢাকার নবাব সলিমুল্লাহ খান। আর এর প্রথম সভাপতি কে ছিলেন? আগা খান। এবার এদের উদ্দেশ্য বা অবজেক্টিভগুলো দেখো, খুব ইন্টারেস্টিং। 1, ব্রিটিশ সরকারের প্রতি পুরোপুরি অনুগত থাকা। 2, কংগ্রেসের বিরোধিতা করা। আর 3, মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষা করার কথা বলা। বোঝাই যাচ্ছে ব্রিটিশরা এই সংগঠনকে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা বড় অস্ত্র হিসেবে দেখেছিল এবং সব রকমভাবে সাপোর্ট করেছিল। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির সবথেকে সাংঘাতিক অস্ত্র ছিল এই সেপারেট ইলেক্টোরেট সিস্টেম বা পৃথক নির্বাচন ব্যবস্থা। এটা আনা হয়েছিল 1909 সালের মর্লে মিন্টো রিফর্মস অ্যাক্টের মাধ্যমে। ব্যাপারটা কি ছিল দেখো, সাধারণ নির্বাচনে কি হয়, একটা কেন্দ্রে যে কোনো ধর্মের প্রার্থী দাঁড়াতে পারে আর সব ধর্মের ভোটাররা তাকে ভোট দেয়। কিন্তু এই সেপারেট ইলেক্টোরেট সিস্টেমে বলা হলো যে কেন্দ্রগুলো মুসলিমদের জন্য রিজার্ভড, সেখানে প্রার্থীও হবেন একজন মুসলিম আর তাকে ভোটও দিতে পারবেন শুধুমাত্র মুসলিম ভোটাররা। এর ফল কি হলো? এর ফলে রাজনৈতিকভাবে হিন্দু আর মুসলিম সমাজকে একেবারে আলাদা করে দেওয়া হলো। এটাই ছিল ব্রিটিশদের সবথেকে বড় চাল। এতক্ষণ আমরা বিভাজনের কথা পড়লাম, কংগ্রেসের বিভাজন, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের চেষ্টা। এবার আমরা আসছি আমাদের চতুর্থ পর্বে। এই পর্বে এসে ভারতের এই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো, মানে নরমপন্থী, চরমপন্থী, এমনকি মুসলিম লীগও বুঝতে পারল যে এভাবে আলাদা আলাদা থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়, ঐক্যের প্রয়োজন। আর সেই ঐক্যেরই একটা ঐতিহাসিক মুহূর্ত হল 1916 সালের লখনৌ চুক্তি। তো 1916 সালের লখনৌ অধিবেশনে প্রথম যে বড় ঘটনাটা ঘটল সেটা হলো নরমপন্থী আর চরমপন্থীদের পুনর্মিলন। প্রায় 9 বছর পর তারা আবার এক হল। প্রশ্ন হলো কেন? দুটো দিক থেকেই কারণ ছিল। নরমপন্থীরা ততদিনে ব্রিটিশদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তারা বুঝতে পারছিল যে তাদের জনপ্রিয়তা কমছে আর বড় আন্দোলন করতে গেলে চরমপন্থী আর সাধারণ মানুষের সাপোর্ট দরকার। অন্যদিকে চরমপন্থী নেতারাও ব্রিটিশদের দমনপীড়নের ফলে প্রায় নেতৃত্বহীন হয়ে পড়েছিলেন। তারাও বুঝলেন যে কংগ্রেসের মতো একটা বড় সংগঠনের বাইরে থেকে লড়াই করে খুব একটা লাভ হচ্ছে না। তাই বলা যেতে পারে বাস্তব পরিস্থিতি দুই পক্ষকে আবার এক হতে বাধ্য করেছিল। লখনৌ অধিবেশনের দ্বিতীয় এবং আরও বড় চমকটা ছিল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে চুক্তি, যা ইতিহাসে লখনৌ প্যাক্ট নামে বিখ্যাত। নরমপন্থী চরমপন্থীর মেলন তো ছিল কংগ্রেসের ভেতরের ব্যাপার,
কিন্তু এটা ছিল দুটো আলাদা দলের মধ্যে বোঝাপড়া। কংগ্রেস কেন এই চুক্তিটা করতে চাইল? কারণ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিল যে হিন্দু মুসলিম এক না হলে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। আর মুসলিম লীগই বা কেন রাজি হল? কারণ তারাও বুঝতে শুরু করেছিল যে ব্রিটিশরা তাদের শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করছে, আর কংগ্রেসের মতো একটা বড় দলের সমর্থন ছাড়া তাদের দাবি আদায় করাও সম্ভব নয়। তাই দুই পক্ষই নিজেদের স্বার্থে একজোট হল। এই চুক্তির একটা বড় অংশ ছিল ভবিষ্যৎ আইনসভাগুলোতে আসন বণ্টন নিয়ে, মানে লেজিসলেটিভ কাউন্সিলে মুসলিমদের জন্য কতগুলো সিট রিজার্ভড থাকবে সেই বিষয়ে একটা বোঝাপড়া হয়। এই যে চার্টটা দেখছো, এটা সেই বোঝাপড়ারই একটা উদাহরণ। বিভিন্ন প্রদেশে মুসলিমদের জনসংখ্যার ভিত্তিতে তাদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষিত রাখার ব্যাপারে কংগ্রেস আর মুসলিম লীগ একমত হয়েছে। এবার এই চুক্তির প্রধান শর্তগুলো খুব মন দিয়ে শোনো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। 1 নম্বর, কংগ্রেস মেনে নিল যে মুসলিম লীগই হল ভারতীয় মুসলিমদের একমাত্র রাজনৈতিক প্রতিনিধি। 2 নম্বর, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কংগ্রেস সেই সেপারেট ইলেকটোরেট সিস্টেম বা পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নিল যেটা ব্রিটিশরা চালু করেছিল। এটা কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটা বিশাল বড় ছাড় ছিল। আর 3 নম্বর, কেন্দ্রীয় আইনসভায় মুসলিমদের জন্য 1/3 আসন সংরক্ষণের দাবিও কংগ্রেস মেনে নেয়। এই 3টে পয়েন্টের মধ্যে পরীক্ষার জন্য দ্বিতীয় পয়েন্টটা সবথেকে বেশি করে মনে রাখবে, যে কংগ্রেস লখনৌ চুক্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছিল। এটা একটা ঐতিহাসিক ভুল ছিল বলে অনেকে মনে করেন। তাহলে এই লখনৌ চুক্তির যদি আমরা একটা মূল্যায়ন করি, তাহলে কি দেখব? এর ভালো দিক বা গুরুত্ব কি ছিল? অবশ্যই এর ফলে নরমপন্থী, চরমপন্থী, কংগ্রেস, মুসলিম লীগ সবাই একজোট হয়েছিল। একটা দারুণ হিন্দু মুসলিম ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল, যা পরে গান্ধীজির বড় বড় আন্দোলনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। কিন্তু এর একটা অন্ধকার দিক বা সীমাবদ্ধতাও ছিল। পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নিয়ে কংগ্রেস আসলে সাম্প্রদায়িক রাজনীতিকেই একরকম স্বীকৃতি দিয়েছিল। অনেক ঐতিহাসিক মনে করেন যে এখানেই আসলে টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করা হয়েছিল, যার ফল আমরা পরে দেখেছি। চলো, এবার আমরা আজকের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। লখনৌ চুক্তির ফলে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হলো, সেই পজিটিভ এনার্জিটাকে কাজে লাগিয়ে একটা নতুন আন্দোলন শুরু হলো, আর সেই আন্দোলনের জবাবে ব্রিটিশরা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে বাধ্য হল। এই নতুন আন্দোলনটার নাম ছিল হোম রুল লীগ মুভমেন্ট, মানে স্বশাসনের জন্য আন্দোলন। ভারতে কিন্তু একই সময়ে দুটো হোম রুল লীগ কাজ করছিল। তোমরা খাতায় একটা টেবিল বানিয়ে নাও। একদিকে লেখো তিলকের লীগ আর অন্যদিকে অ্যানি বেসান্তের লীগ। দেখো, তিলকের লীগ শুরু হয়েছিল আগে, এপ্রিল 1916-তে। এর হেডকোয়ার্টার ছিল বেলগাঁওতে, আর এর কাজের এলাকা ছিল মূলত মহারাষ্ট্র আর কর্ণাটক। তার দুটো বিখ্যাত পত্রিকা ছিল মারাঠা আর কেশরী। অন্যদিকে অ্যানি বেসান্তের লীগ শুরু হয় কয়েক মাস পরে, সেপ্টেম্বর 1916-তে। এর হেডকোয়ার্টার ছিল মাদ্রাজের কাছে আদিয়ারে, আর এর কাজের এলাকা ছিল তিলকের এলাকাটুকু বাদ দিয়ে বাকি সারা ভারত। তার পত্রিকার নাম ছিল কমনওয়েলথ। এই টেবিলটা থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, তাই খুব ভালো করে এটা নোট করে নাও। এই হোম রুল আন্দোলনের সময়েই লোকমান্য তিলক তার সেই অমর স্লোগানটা দেন, যেটা আমরা সবাই জানি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এই একটা লাইন, এই একটা স্লোগান গোটা দেশের মানুষকে যেন জাগিয়ে তুলেছিল। এটা পরিষ্কার করে দিয়েছিল যে আমাদের লক্ষ্য আর ছোটখাটো সংস্কার নয়, আমাদের লক্ষ্য হল স্বরাজ বা সেলফ রুল। হোম রুল আন্দোলনের জনপ্রিয়তা আর চাপে পড়ে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত একটা ঘোষণা করতে বাধ্য হল। এটা ইতিহাসে মন্টেগু ডিক্লারেশন বা আগস্ট ডিক্লারেশন নামে পরিচিত। তারিখটা ছিল 20 আগস্ট 1917। তৎকালীন ভারত সচিব এডউইন মন্টেগু ঘোষণা করলেন যে ব্রিটিশ সরকারের লক্ষ্য হল ভারতে ধীরে ধীরে দায়িত্বশীল সরকার বা স্বশাসন প্রতিষ্ঠা করা। শুনে তো খুব ভালো লাগছে, তাই না? কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়াতেই বাল গঙ্গাধর তিলক একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি একে বলেছিলেন আ সানলেস ডন, মানে সূর্যবিহীন ভোর। নমস্কার, আজকে ক্লাসে আমরা আধুনিক ভারতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো গান্ধিয়ান মুভমেন্ট, মানে গান্ধী যুগ। সময়টা হচ্ছে 1919 থেকে 47 সাল পর্যন্ত। দেখো, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু ভারতের স্বাধীনতার পথই তৈরি করেননি, তিনি সারা বিশ্বকে প্রতিবাদের একটা নতুন ভাষা শিখিয়েছিলেন। তো চলো, আজকের এই বিশ্লেষণে আমরা সেই গান্ধী যুগের একেবারে গভীরে প্রবেশ করব এবং এর প্রত্যেকটা দিক খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে পরীক্ষাতে কোনো প্রশ্নই আমাদের অজানা না থাকে। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আমরা কিভাবে এগোবো তার একটা রূপরেখা দেখে নিই।
অনেকটা সিলেবাসের মতো তোমরা খাতায় নোট করে নিতে পারো। প্রথমে আমরা দেখব গান্ধীর উত্থানের প্রেক্ষাপট, মানে কোন পরিস্থিতিতে তিনি এলেন, তারপর তার পটভূমি এবং খুব গুরুত্বপূর্ণ তার দক্ষিণ আফ্রিকা পর্ব নিয়ে জানব। এরপর একজন সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর হিসেবে তার ভূমিকা কী ছিল সেটা বুঝব। তারপর আসবে আন্দোলনের লক্ষ্য ও রণনীতি, আর সবশেষে আমরা গান্ধীজির দর্শন, মানে তার আধ্যাত্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চিন্তাভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম পর্ব হল গান্ধীর উত্থানের প্রেক্ষাপট। দেখো, যে কোনো মহান ব্যক্তির আবির্ভাবের পেছনে একটা নির্দিষ্ট পরিস্থিতি কাজ করে। তো গান্ধীজি যখন ভারতীয় রাজনীতিতে এলেন, তখন দেশের অবস্থা ঠিক কেমন ছিল? সেই সময়টাকে যদি আমরা না বুঝি, তাহলে তার যে অসম্ভব প্রভাব, তার কারণটা কিন্তু বোঝা প্রায় অসম্ভব। তাই এই অংশটা খুব মন দিয়ে বুঝতে হবে। এই যে স্লাইডটা দেখছো, এটাকে তোমরা পুরো চ্যাপ্টারের একটা ব্ল্যাকবোর্ড সামারি ভাবতে পারো। গান্ধীজির আন্দোলনকে বুঝতে হলে এই 4টে জিনিস আমাদের জানতে হবে। দেখো, এখানে মূল বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা কি? পরিস্থিতি, অর্থাৎ সিচুয়েশন, মানে কোন পরিস্থিতিতে গান্ধীজি এলেন। দ্বিতীয়ত, লক্ষ্য বা গোল, জাতীয় আন্দোলনের লক্ষ্যটা ঠিক কী ছিল। তৃতীয়ত, উপায় বা সাধন, মানে মিনস, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি উপায় তিনি ব্যবহার করেছিলেন। আর সবশেষে রণনীতি বা স্ট্র্যাটেজি, যার উপর ভিত্তি করে তিনি একটার পর একটা আন্দোলন পরিচালনা করেছেন। আমরা এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এগোব। এবার আসা যাক সেই সময়ের পরিস্থিতিতে। গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের 1910 থেকে 1920 এই দশকটার দিকে তাকাতে হবে। তখন ভারতে কিন্তু দুটো বিপরীত স্রোত বইছিল। খুব ভালো করে লক্ষ্য করো। একদিকে ভারতীয়দের মধ্যে সচেতনতা বা অ্যাওয়ারনেস বাড়ছিল। এখন প্রশ্ন হলো, এই সচেতনতা কেন বাড়ছিল? এর পেছনে ছিল চরমপন্থী আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ, বিদেশে হওয়া গদর আন্দোলন, 1916 সালের কংগ্রেস মুসলিম লীগের লখনৌ চুক্তি এবং তারপরে হোমরুল লীগের মতো আন্দোলন। এই সব মিলিয়ে মানুষের মধ্যে একটা রাজনৈতিক চেতনা তৈরি হচ্ছিল। আর অন্যদিকে কি হচ্ছিল? ভারতীয়দের মধ্যে ক্ষোভ বা অ্যাঙ্গার, সেটাও কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল। এই ক্ষোভের কারণগুলো থেকে কিন্তু পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে। যেমন ধরো, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের ইচ্ছার বিরুদ্ধে পাঠানো, গ্রাম থেকে জোর করে সৈন্য নিয়োগ করা, যুদ্ধের বিপুল খরচ ভারতের ওপর চাপানো, মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, কুখ্যাত রাওলাট অ্যাক্ট, আর সবশেষে তুরস্কে ব্রিটিশ আক্রমণ। তাহলে কি দাঁড়ালো? একদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, আর অন্যদিকে ব্রিটিশদের ওপর তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। এই দুটো জিনিস যখন মিলে গেল, তখনই গান্ধীজির মতো একজন নেতার উত্থানের মঞ্চটা একদম প্রস্তুত হয়ে গিয়েছিল। তো পরিস্থিতি তো তৈরি ছিল, কিন্তু গান্ধীজি এলেন কোথা থেকে? তার যে আদর্শ, তার যে চিন্তাভাবনা, সেগুলো তো একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল তার ব্যক্তিগত জীবন, আর সবথেকে গুরুত্বপূর্ণ তার দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা। চলো এবার আমরা সেই অধ্যায়টা একটু বিস্তারিতভাবে দেখে নিই। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। বেশ, গান্ধীজির জীবনের একেবারে গোড়ার কথাগুলো একটু জেনে নিই। তার জন্ম হয়েছিল গুজরাটের পোরবান্দারে 1869 সালের 2 অক্টোবর। তারিখটা মনে লাগবে। তিনি আইন পড়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন, আর তারপর 1893 সালে একটা কেসের সূত্রে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন, আর সেখানেই তার জীবনের মোড় ঘোরানো ঘটনাটা ঘটে। তিনি প্রিটোরিয়া থেকে ডারবান যাচ্ছিলেন ট্রেনে করে। তখন ম্যারিটসবার্গ স্টেশনে শুধুমাত্র তার গায়ের রং কালো বলে তাকে প্রথম শ্রেণীর কামরা থেকে নামিয়ে দেওয়া হয়। এই যে তীব্র অপমান, এই ঘটনায় কিন্তু একজন সাধারণ আইনজীবী মোহনদাসকে এক আপোষহীন আন্দোলনকারীতে পরিণত করেছিল। এই ঘটনাটা তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি কিন্তু তার ফিউচার আন্দোলনের একটা প্রস্তুতি পর্ব সেরে ফেলেছিলেন। তিনি তার প্রতিবাদের কৌশলগুলো সেখানে প্রথম প্রয়োগ করেন। তিনি দুটো গুরুত্বপূর্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন। সালগুলো মনে রাখা খুব জরুরি। 1904 সালে ফিনিক্স ফার্ম আর 1910 সালে টলস্টয় ফার্ম। এই আশ্রমগুলি তার আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। 1906 সালে তিনি প্রথমবার সত্যাগ্রহ অস্ত্রটা প্রয়োগ করেন। নিজের চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকা শুরু করেন এবং হিন্দ স্বরাজের মতো বই লেখেন। এই দীর্ঘ 21 বছরের অভিজ্ঞতা নিয়েই
1915 সালের 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটিকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। ভারতে ফিরে পরের বছর অর্থাৎ 1916 সালে তিনি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থানে পরিণত হয়। ভারতে ফিরে আসার পর গান্ধীজির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই যে নানা ভাগে বিভক্ত একটা সমাজ, তাকে এক সুতায় বাঁধা। আর এখানেই তার সবথেকে বড় সাফল্য। তিনি একজন অসামান্য সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। চলো দেখি তিনি কিভাবে এই কাজটা করেছিলেন। দুটো তথ্য এখান থেকে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 1. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর হল গোপালকৃষ্ণ গোখলে। আর 2. তার আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এই দুটো প্রশ্ন প্রায়ই আসে, কিন্তু এই তথ্যের বাইরেও ছিল তার ব্যক্তিত্ব। ভাবো, সেই সময়ে নেতারা যখন স্যুট বুট পরতেন, তখন গান্ধীজির পরনে থাকত একটা সাদামাটা ধুতি চাদর। তার জীবনযাপন ছিল খুব সাধারণ, আর তিনি মানুষের সাথে তাদের ভাষাতেই কথা বলতে পারতেন। এই সাধারণ ব্যাপারগুলোই কিন্তু তাকে অভিজাত নেতাদের থেকে আলাদা করে সাধারণ ভারতীয়দের খুব কাছের মানুষ করে তুলেছিল। এই যে সংযোগ স্থাপন, এটাই ছিল তার নেতৃত্বের মূল ভিত্তি। গান্ধীজির সমন্বয় সাধনের ক্ষমতাটা ছিল সত্যি অবিশ্বাস্য। তিনি কি করেছিলেন পয়েন্ট করে দেখো। 1. তিনি নরমপন্থী আর চরমপন্থীদের মতো দুটো যুযুধান গোষ্ঠীকে জাতীয় আন্দোলনে একসঙ্গে নিয়ে আসেন। 2. হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য তিনি নিজে একজন ধর্মপ্রাণ হিন্দু হওয়ার সত্ত্বেও খিলাফত আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান। 3. শিল্পপতি আর শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন করার জন্য তিনি ট্রাস্টিশিপের মতো একটা ধারণা দেন এবং আমেদাবাদের শ্রমিকদের আন্দোলনের নেতৃত্বও দেন। 4. তিনি নারী সশক্তিকরণের কথা বলেন এবং পুরুষ ও নারীকে এক ছাতার তলা নিয়ে আসার চেষ্টা করেন। মানে সমাজের প্রত্যেকটা স্তরকে তিনি জুড়তে চেয়েছিলেন। এই সমন্বয়ের কাজ কিন্তু এখানেই শেষ নয়। তিনি নিজে উচ্চবর্গের হয়েও দলিতদের সাথে মিশে সামাজিক বিভেদ দূর করার চেষ্টা করেন। তিনি তাদের হরিজন বা ঈশ্বরের সন্তান নাম দিয়েছিলেন। আবার জমিদার ও কৃষকদের মধ্যে যাতে সংঘাত না হয়, তার জন্য তিনি ভারসাম্য আনার কথা বলেন। তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে গান্ধীজির উত্থানের কারণগুলো কি ছিল, আমরা সংক্ষেপে কি বলবো? 1. তার অনন্য সাধারণ ব্যক্তিত্ব। 2. সেই সময়ে কংগ্রেসে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল। আর 3. প্রথম বিশ্বযুদ্ধ এবং রাওলাট আইনের ফলে দেশজুড়ে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি। এই 3টে কারণ একসাথে কাজ করেছিল। বেশ, তিনি একজন সফল সমন্বয়কারী হিসাবে তো নিজেকে প্রতিষ্ঠা করলেন। এরপর গান্ধীজি পুরো আন্দোলনটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করেন। এবার আমরা সেই লক্ষ্যটা কী ছিল এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তার রণনীতি বা স্ট্র্যাটেজি কী ছিল তা নিয়ে আলোচনা করব। এই অংশটা কিন্তু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য খুব জরুরি। গান্ধীজির আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য বা গোল ছিল একটাই শব্দে, স্বরাজ। কিন্তু এই স্বরাজ শব্দটা দুটো গভীর অর্থ ছিল, এটা ভালো করে বুঝতে হবে। প্রথমটা হলো আধ্যাত্মিক অর্থ, নিজের ওপর রাজ, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। আর দ্বিতীয়টা হলো রাজনৈতিক অর্থ, নিজের দ্বারা রাজ, অর্থাৎ সেলফ রুল বা গণতন্ত্র। এই দ্বৈত লক্ষ্য অর্জনের জন্য উপায় বা মিনসও ছিল দুটো। কি? 1. সত্যাগ্রহ, অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ বা ইনসিস্টেন্স অন ট্রুথ। আর 2. অহিংসা, অর্থাৎ হিংসার সম্পূর্ণ বর্জন বা নন ভায়োলেন্স। লক্ষ্য এবং উপায় দুটোই খুব পরিষ্কার ছিল। সত্যাগ্রহ ধারণাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটাই গান্ধীজির আন্দোলনের মূল ভিত্তি। সত্যাগ্রহ মানে শুধু অহিংস প্রতিরোধ নয়, এর আক্ষরিক অর্থ হল সত্যের প্রতি আগ্রহ বা জেদ। গান্ধীজি দর্শন অনুযায়ী সত্যই হল ঈশ্বর। তাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, কিন্তু সেই সংগ্রামটা সবসময় সত্য আর অহিংসার পথেই করতে হবে। এই বিশ্বাস থেকেই তার সমস্ত আন্দোলনের জন্ম। এটা পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। এবার আসি রণনীতি বা স্ট্র্যাটেজির কথায়। গান্ধীজি কিন্তু খুব বাস্তববাদী একজন নেতা ছিলেন। তিনি সংগ্রাম বিরাম সংগ্রাম বা স্ট্রাগল রেস্ট স্ট্রাগল নীতিতে বিশ্বাস করতেন। তিনি জানতেন যে সাধারণ মানুষ একটানা দীর্ঘ সময় ধরে সংগ্রাম চালিয়ে যেতে পারে না, তাদের শক্তিরও একটা সীমা আছে। তাই তিনি একটা বড় আন্দোলনের পর কিছুটা বিরতি নিতেন, সেই সময় গঠনমূলক কাজ করতেন এবং শক্তি সঞ্চয় করে আবার নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন। যেমন ধরো, অসহযোগ আন্দোলনের পর একটা বিরতি, তারপর আবার আইন অমান্য আন্দোলন।
এটাই ছিল তার স্ট্র্যাটেজি। আর এই রণনীতির পেছনে ছিল তার যে গভীর দর্শন। চলো এবার আমরা সেটা বিস্তারিতভাবে দেখব। দেখো, গান্ধীজির আন্দোলন শুধু রাজনৈতিক কৌশল ছিল না, এর পেছনে ছিল একটা গভীর দর্শন। এই পঞ্চম পর্বে আমরা সেই দর্শনের একেবারে ভেতরে প্রবেশ করব। প্রথমে আমরা তার আধ্যাত্মিক ও রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব। এই জায়গাটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। গান্ধীজির আধ্যাত্মিক চিন্তার দুটো মূল স্তম্ভ আমরা আগেই জেনেছি, সত্যাগ্রহ আর অহিংসা। সত্যাগ্রহের মাধ্যমে অন্যায়ের বিরোধিতা করার উপায়গুলো কি কি ছিল? ধাপে ধাপে এগোতে হতো। প্রথমে আর্জি বা পেটিশন দেওয়া, কাজ না হলে উপবাস, অনশন, অসহযোগ এবং শেষ অস্ত্র হিসেবে আইন অমান্য। আর অহিংসার ব্যাপারে গান্ধীজি বলতেন যে শুধু কাজ দিয়ে হিংসা না করলেই হবে না, মন, কর্ম এবং বচন এই তিনভাবেই অহিংসা পালন করতে হবে। মানে মনেও হিংসা আনা যাবে না, মুখেও খারাপ কথা বলা যাবে না। তার অহিংসার প্রতি বিশ্বাস ছিল অটুট। তিনি মনে করতেন অহিংসাই হল ভারতীয় সংস্কৃতির আত্মা, যা আমাদের বেদ, উপনিষদ, বৌদ্ধ ও জৈন দর্শন থেকে এসেছে। গান্ধীজির দর্শনের আরও একটা মূল ভিত্তি হল সাধন ও সাধ্যের পবিত্রতা, অর্থাৎ পিউরিটি অফ মিনস অ্যান্ড এন্ডস। তিনি বিশ্বাস করতেন আমাদের লক্ষ্য বা এন্ড যতই মহৎ হোক না কেন, সেই লক্ষ্যে পৌঁছনোর পথ বা মিনসকেও ততটাই পবিত্র হতে হবে। তার মতে খারাপ উপায়ে কখনো ভালো ফল লাভ করা যায় না। উদাহরণ হিসেবে তিনি বলতেন, তুমি যদি একটা বিষাক্ত বীজ পুঁতো, তাহলে কি সেখান থেকে মিষ্টি ফল আশা করতে পারো না। ঠিক তেমনই এই নৈতিকতার উপর ভিত্তি করেই তিনি ১৯২৫ সালে ইয়াং ইন্ডিয়া পত্রিকায় ৭টি সামাজিক পাপের কথা বলেন। তার মধ্যে কয়েকটা ছিল পরিশ্রম ছাড়া সম্পদ, বিবেক ছাড়া আনন্দ এবং চরিত্র ছাড়া জ্ঞান। প্রত্যেকটা কথাই কিন্তু খুব গভীর। রাজনৈতিকভাবে গান্ধীজিকে বোঝাটা একটু জটিল। তাকে অনেক সময় অ্যানার্কিস্ট বা অরাজকতাবাদী বলা হয়। এই কথাটা শুনলেই আমাদের মনে হয় তিনি হয়তো হিংসা বা বিশৃঙ্খলার সমর্থক ছিলেন, কিন্তু এটা একটা বিরাট ভুল ধারণা। গান্ধীজির অ্যানার্কিজম মানে হল স্টেটলেস সোসাইটি বা রাষ্ট্রহীন সমাজ। তিনি রাষ্ট্রের বিরোধী ছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে আর শোষণ করে। তিনি ভাবতেন যদি প্রত্যেকটা মানুষের নৈতিকতা এতটাই উন্নত হয় যে কেউ কারো ক্ষতি করবে না, শোষণ করবে না, তাহলে তো মানুষকে শাসন করার জন্য রাষ্ট্রের কোনো প্রয়োজনই পড়বে না। একইভাবে তার রাম রাজত্ব ধারণাটাও কোনো হিন্দু রাষ্ট্র বা ধর্মীয় রাজ্য নয়। এটা ছিল এক কল্যাণকারী রাষ্ট্রের স্বপ্ন, যেখানে প্রত্যেককে শোষণমুক্ত হয়ে নিজের বিকাশের সুযোগ পাবে, বা এক কথায় অ্যান আইডিয়াল স্টেট। আমরা আগেই স্বরাজের কথা জেনেছি। এবার দেখো, গান্ধীজির বিচারে স্বরাজের 4টে ধারণা বা ডাইমেনশনস ছিল। তোমরা এটা একটা টেবিল করে খাতায় লিখে নিতে পারো। ১. রাজনৈতিক স্বরাজ। এর মানে কি? বিদেশি শাসনের জায়গায় স্বশাসন প্রতিষ্ঠা করা। ২. অর্থনৈতিক স্বরাজ, মানে সকলের জন্য সমান সুযোগ থাকবে আর সম্পদের সুষম বণ্টন হবে। ৩. সামাজিক স্বরাজ, মানে সমাজের সাম্য, প্রতিষ্ঠা, সহিষ্ণুতা ও সর্বধর্ম সমভাব থাকবে। আর ৪ নম্বরটা সবথেকে গুরুত্বপূর্ণ, নৈতিক স্বরাজ, মানে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর রাজনীতি ও ধর্ম প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন। তিনি বলতেন, ধর্মবিহীন রাজনীতি অনুচিত। এখন এখানে ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম বা কোনো নির্দিষ্ট রিলিজিয়ান নয়। এখানে ধর্ম মানে হলো নৈতিকতা বা মোরালিটি, অর্থাৎ রাজনীতি সবসময় নৈতিকতার ওপর ভিত্তি করে হওয়া উচিত। বেশ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ষষ্ঠ এবং শেষ বিভাগে আমরা গান্ধীজির অর্থনৈতিক ও সামাজিক চিন্তাভাবনা সম্পর্কে জানব। তিনি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা বলেননি, তিনি একটা আত্মনির্ভরশীল ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন। চলো সেই স্বপ্নটা কেমন ছিল দেখে নিই। গান্ধীজির অর্থনৈতিক বিচারগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ১. তিনি ভারী শিল্পায়নের বিরোধী ছিলেন। কেন? কারণ তিনি মনে করতেন বড় বড় মেশিন এলে মানুষের কাজ চলে যাবে, বেকারত্ব বাড়বে এবং পরিবেশ দূষণ হবে। ২. তিনি ক্ষুদ্র ও কুটির শিল্পের সমর্থক ছিলেন। চরকা এর একটা প্রতীক ছিল, কারণ এর মাধ্যমে গ্রামে গ্রামে কর্মসংস্থান বাড়বে আর সম্পদের সঠিক ব্যবহার হবে। ৩. তার ট্রাস্টিশিপের সিদ্ধান্ত।
এর মানে হল শিল্পপতি বা ধনী ব্যক্তিরা তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদকে সমাজের আমানত হিসেবে দেখবেন এবং সেই সম্পদের একটা অংশ কর্মচারীদের বা সমাজের কল্যাণে লাগাবেন। আর সবশেষে শ্রমের রুটির সিদ্ধান্ত বা থিওরি অফ ব্রেড লেবার, এর মানে হল প্রত্যেক ব্যক্তি সে যতই ধনী হোক নিজের রুটিরুজির জন্য নিজের শরীর দিয়ে শ্রম করা উচিত। এর ফলে শরীর সুস্থ থাকে এবং শ্রমের মর্যাদা বাড়ে। সব শেষে তার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আমরা সংক্ষেপে দেখে নিই। সামাজিক ক্ষেত্রে তিনি জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থার তীব্র বিরোধী ছিলেন। তিনি কর্মভিত্তিক ব্যবস্থার কথা বলতেন। শিক্ষার ক্ষেত্রে তার স্বপ্ন ছিল মাতৃভাষায় বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন দেওয়া, যার লক্ষ্য হবে ছাত্রছাত্রীর ব্যক্তিত্বের সার্বিক বিকাশ, শুধু ডিগ্রি অর্জন নয়। পরিবেশ নিয়ে তার দূরদৃষ্টি ছিল অসাধারণ। তার সে বিখ্যাত উক্তিটা মনে রাখবে, প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু লোভ নয়। আর আন্তর্জাতিক স্তরে তিনি ছিলেন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের এক কঠোর সমালোচক। তো এই ছিল গান্ধী যুগ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। গান্ধীজির যে সর্বোদয়ের ধারণা, অর্থাৎ সকলের সামগ্রিক বিকাশের ধারণা, আজকের এই জটিল প্রতিযোগিতামূলক বিশ্বে সেটা কতটা প্রাসঙ্গিক বা আদৌ কতটা সম্ভব? এই প্রশ্নটা তোমাদের ভাবার জন্য রইল। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজির ভূমিকা নিয়ে আমরা সবাই কমবেশি জানি, কিন্তু এই সংগ্রামের যে বিভিন্ন পর্যায় ছিল, বিশেষ করে গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছিল, সেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই রকমই একটা অধ্যায় ১৯১৭ থেকে ১৯২৫ সাল পর্যন্ত গান্ধীজির আন্দোলনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। WBCS, PSC বা রেলওয়ের মতো পরীক্ষাগুলোতে এই অংশ থেকে অনেক প্রশ্ন আসে। তাই চলো আজকে ক্লাসটা খুব মন দিয়ে করা যাক। আচ্ছা, গান্ধীজির নেতৃত্বে হওয়া সমস্ত আন্দোলনকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে একটা সহজ উপায় আছে। সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এই ছবিটার দিকে তাকাও। দেখো, প্রথম ভাগটা হলো ১৯১৯ সালের আগের আন্দোলন। এগুলো ছিল মূলত আঞ্চলিক, মানে রিজনাল, যেমন বিহারের চম্পারেন বা গুজরাটের খেদা। এই আন্দোলনগুলো একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর এগুলোর কারণও ছিল নির্দিষ্ট, কোনো বিশেষ শ্রেণীর সমস্যা নিয়ে, যেমন কৃষক বা কারখানা শ্রমিকদের সমস্যা। কিন্তু ১৯১৯ সালের পর থেকে গান্ধীজির আন্দোলনের চরিত্রটা একদম বদলে যায়। তখন আন্দোলনগুলো আর আঞ্চলিক থাকে না, হয়ে ওঠে সর্বভারতীয় বা ন্যাশনাল, আর তার লক্ষ্যও হয়ে ওঠে অনেক বড়। আজকের ক্লাসে আমরা ঠিক এই সুনসর মেনেই এগোব। প্রথমে গান্ধীজির আন্দোলনের দুটো পর্যায় নিয়ে কথা বলবো, তারপর তার প্রথম দিকের আঞ্চলিক সত্যাগ্রহগুলো এক এক করে দেখব। এরপর আসবে রাওলাট আইন আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপর আমরা জানব খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে, এবং সবশেষে দেখব কেন এই আন্দোলন তুলে নেওয়া হলো আর তার ফলে কংগ্রেসের ভেতরে কী পরিবর্তন এলো। তাহলে চলো একদম প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, গান্ধীজির প্রাথমিক আঞ্চলিক সত্যাগ্রহ। এই আন্দোলনগুলোকে আমরা বলতে পারি গান্ধীজির ল্যাবরেটরি বা পরীক্ষাগার, কারণ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর এই ছোট ছোট আঞ্চলিক আন্দোলনের মাধ্যমেই তিনি তার সত্যাগ্রহ এবং অহিংসার নীতিগুলোকে পরীক্ষা করে দেখছিলেন। ভারতের মাটিতে এই নীতি কতটা সফল হবে তার ভিত কিন্তু এখানেই তৈরি হয়েছিল। ভারতের মাটিতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ। এই সালটা আর জায়গাটার নাম দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ জরুরি। সালটা হলো ১৯১৭ আর জায়গাটা বিহারের চম্পারণ জেলা। পরীক্ষায় প্রায় সরাসরি এই প্রশ্নটা আসে যে গান্ধীজি ভারতে তার প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন। উত্তর একটাই হবে, চম্পারণ। এটা একদম ভুল করা চলবে না। এখন আমরা একটু বিস্তারিতভাবে ঘটনাটা দেখব। এই আন্দোলনের নেতৃত্বে কে কে ছিলেন? অবশ্যই গান্ধীজি, আর তার সাথে ছিলেন রাজকুমার শুক্লা নামে এক স্থানীয় কৃষক নেতা। এই রাজকুমার শুক্লার নামটা মনে রাখতে হবে, কারণ তিনিই গান্ধীজিকে চম্পারণে নিয়ে এসেছিলেন সেখানকার কৃষকদের দুর্দশার কথা জানাতে। আচ্ছা, আসল সমস্যাটা কি ছিল? সমস্যা ছিল ৩ কাঠিয়া ব্যবস্থা। নামটা খুব ভালো করে লক্ষ্য করো, ৩ কাঠিয়া। এর মানে কি? এর মানে হলো প্রতি ২০ কাঠা জমির মধ্যে ৩ কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো, অর্থাৎ জমির ৩/২০ অংশে। এই অঙ্কটা কিন্তু মনে রাখতে হবে। এই বাধ্যতামূলক নীল চাষ কৃষকদের জন্য বিলকুলই লাভজনক ছিল না, আর এর বিরুদ্ধেই ছিল তাদের প্রতিবাদ। তাহলে এই সফল আন্দোলনের ফলাফল কি হয়েছিল? প্রথমত, গান্ধীজির নেতৃত্বে কৃষকদের জয় হয় এবং ব্রিটিশ সরকার ৩ কাঠিয়া প্রথা বাতিল করতে বাধ্য হয়। এটা ছিল একটা বিরাট সাফল্য। দ্বিতীয়ত, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, গান্ধীজি ভারতে প্রথমবার তার সত্যাগ্রহ পদ্ধতির সফল প্রয়োগ করেন এই চম্পারণে। আর তৃতীয়ত, এই বিশাল সাফল্যের পরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন।
এখান থেকেও প্রশ্ন আসে যে কোন আন্দোলনের পর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেওয়া হয়। উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণে কৃষকদের সমস্যা সমাধানে ঠিক পরের বছর অর্থাৎ ১৯১৮ সালে গান্ধীজিকে আমরা এক নতুন ভূমিকায় দেখতে পাই। এবার তিনি নেতৃত্ব দিলেন আমেদাবাদের কাপড়ের মিলে শ্রমিকদের ধর্মঘটে। দেখো কিভাবে তার কাজের ক্ষেত্রটা বদলে যাচ্ছে। কৃষকদের আন্দোলন থেকে এবার শ্রমিকদের আন্দোলন। স্থান এবং সময় দুটোই মনে রাখতে হবে। আমেদাবাদ ১৯১৮। এই আন্দোলনটা কাদের বিরুদ্ধে ছিল? এটা ছিল আমেদাবাদের টেক্সটাইল মিলের শ্রমিকদের লড়াই, তাদের মালিকদের বিরুদ্ধে। কারণটা কি? আসলে এর আগে আমেদাবাদে প্লেগ রোগ ছড়িয়ে পড়ার কারণে মিল মালিকরা শ্রমিকদের একটা বিশেষ প্লেগ বোনাস দিত। কিন্তু যেই প্লেগ শেষ হলো, মালিকরা সেই বোনাস বন্ধ করে দিল। শ্রমিকদের দাবি ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর জিনিসপত্রের দাম সাংঘাতিক বেড়ে গেছে, তাই তাদের সংসার চালানোর জন্য ওই বোনাসটা চালু রাখা খুব দরকার। এই পরিস্থিতিতে গান্ধীজি শ্রমিক আর মালিকদের মধ্যে মধ্যস্থতা করেন। অনেক আলোচনার পর মিল মালিকরা ৩৫% বোনাস দিতে রাজি হয়। এই সংখ্যাটা ৩৫% পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অপশনে 20%, 25%, 35%, 50% এরকম অনেক কিছু দেওয়া থাকে। সঠিক উত্তরটা কিন্তু ৩৫%। এটা একদম মাথায় গেঁথে। এই আহমেদাবাদ আন্দোলনের সময় গান্ধীজি তার একটি অসাধারণ অর্থনৈতিক ভাবনার কথা বলেন, যা হল ট্রাস্টিশিপ বা ওছি ব্যবস্থা। শব্দটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর মূল ভাবনাটা খুব সহজ। গান্ধীজি বলতেন, ধনী ব্যক্তিদের অতিরিক্ত সম্পদ আসলে তাদের একার নয়, সেটা সমাজের আমানত। তারা কেবল সেই সম্পদের রক্ষক বা ট্রাস্টি। তাদের দায়িত্ব হল সেই সম্পদ সমাজের কল্যাণে ব্যবহার করা। গান্ধীজির এই চিন্তাভাবনাটাও কিন্তু এই আন্দোলন থেকেই উঠে আসে। সেই একই বছরে অর্থাৎ ১৯১৮ সালে আমেদাবাদের মিল ধর্মঘটের পাশাপাশি গান্ধীজি আরও একটি কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। এবার জায়গাটা ছিল গুজরাটের খেদা জেলা। এই আন্দোলনটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে তার প্রধান সহযোগী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল যাজ্ঞিকের মতো নেতারা। এই আন্দোলনের কারণটা কি ছিল? সেই বছর খেদা জেলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে ফসল উৎপাদন প্রায় হয়নি বললেই চলে। কৃষকরা অসহায়। কিন্তু ব্রিটিশ সরকার কর কমানো তো দূরের কথা, উল্টে করের হার আরও বাড়িয়ে দেয়। এই চরম অবিচারের বিরুদ্ধেই ছিল খেদা সত্যাগ্রহ। গান্ধীজির নেতৃত্বে আন্দোলনের ফলে শেষে সরকার নতি স্বীকার করে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদেশ দেন যে কেবল যারা কর দিতে সক্ষম তাদের থেকেই কর আদায় করা হবে, বাকিদের কর মকুফ করা হবে। এখানে একটা বিষয় আছে যেটা ছাত্রছাত্রীরা প্রায়ই ভুল করে। খুব মন দিয়ে শোনো। এই খেদা আন্দোলনেই গান্ধীজি প্রথমবারের জন্য অনশন বা হাঙ্গার স্ট্রাইককে তার প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ভালো করে মনে রাখবে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ বললে উত্তর হবে চম্পারণ। কিন্তু যদি প্রশ্ন আসে প্রথম অনশন কোনটা, তাহলে কিন্তু উত্তর হবে খেদা। এই দুটোকে একদম মেশানো যাবে না, এটা একটা খুব কমন ভুলের জায়গা। এই যে তিনটে আঞ্চলিক আন্দোলন আমরা দেখলাম, এগুলো ছিল একরকম প্রস্তুতি পর্ব। আসল সর্বভারতীয় সংগ্রাম কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। ১৯১৯ সাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক সন্ধিক্ষণ। এই সময়ে ব্রিটিশ সরকার এমন এক আইন নিয়ে আসে যা পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়, সেই কুখ্যাত রাওলাট আইন। প্রথমে এর পটভূমিটা বোঝা দরকার। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে বিপ্লবী কার্যকলাপ বাড়ছিল। সেটাকে দমন করার জন্যই ১৯১৭ সালে স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির উদ্দেশ্যই ছিল ভারতে বিপ্লবী আন্দোলন নিয়ন্ত্রণের জন্য একটি কঠোর আইনের সুপারিশ করা। আর সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই ১৯১৯ সালে এই আইনটি তৈরি হয়। এই আইনটিকে ভারতীয়রা কালা কানুন বা ব্ল্যাক অ্যাক্ট বলতো। কেন? কারণ এই আইনে ব্রিটিশ পুলিশকে এক ভয়ঙ্কর ক্ষমতা দেওয়া হয়েছিল। তারা শুধুমাত্র সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত। আর সবচেয়ে ভয়ানক বিষয় হল, যাকে গ্রেপ্তার করা হতো তার না ছিল আদালতে আপিল করার অধিকার, না ছিল নিজের পক্ষে উকিল রাখার অধিকার, আর না ছিল নিজের সপক্ষে কোনো যুক্তি বা দলিল দেখানোর অধিকার। এই জন্যই একে বলা হতো বিনা আপিল, বিনা উকিল, বিনা দলিলের আইন। এটা ছিল ভারতীয়দের সমস্ত নাগরিক অধিকারের ওপর এক নির্লজ্জ আক্রমণ। এই কালা কানুনের বিরুদ্ধে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। দেখো ঘটনাগুলো কেমন পর পর ঘটছে। 18ই মার্চ আইনটা পাশ হলো। এর প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহের ডাক দিলেন। পাঞ্জাবে ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। ব্রিটিশ সরকার 10 এপ্রিল তাদের গ্রেফতার করে। তার ঠিক দুদিন আগে 8ই এপ্রিল গান্ধীজি পাঞ্জাব যাওয়ার পথে হরিয়ানার পালওয়ালে গ্রেফতার হন। বড় নেতাদের গ্রেফতারের ফলে পাঞ্জাবে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে এবং ব্রিটিশ সরকার সেখানে কারফিউ অর্থাৎ ১৪৪ ধারা জারি করে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটল ভারতের ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 13ই এপ্রিল ১৯১৯ বৈশাখী উৎসবের দিন
অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে হাজার হাজার মানুষ এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন। জেনারেল ডায়ার কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সেই নিরীহ জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। শত শত মানুষ মারা যান। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের জন্য দুটো কমিটি তৈরি হয়। ব্রিটিশ সরকার বানায় হান্টার কমিটি, যা জেনারেল ডায়ারকে নির্দোষ বলে ঘোষণা করে। অন্যদিকে কংগ্রেস গঠন করে তহকিকাত কমিটি, যার চেয়ারম্যান ছিলেন মদন মোহন মালব্য। এই কমিটি জেনারেল ডায়ারকে দ্ব্যর্থহীনভাবে দোষী সাব্যস্ত করে। এই দুটো কমিটির নাম আর তাদের বিপরীতধর্মী সিদ্ধান্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের পর গান্ধীজি বুঝতে পারলেন যে এবার একটা বৃহত্তর সর্বভারতীয় আন্দোলনের প্রয়োজন। ঠিক এই সময়েই দুটি ভিন্ন বিষয়ে, একটি আন্তর্জাতিক খেলাফত সমস্যা এবং অন্যটি জাতীয় অসহযোগ, একসাথে মিলে ভারতের প্রথম গণ আন্দোলনের জন্ম দিল। প্রথমে খিলাফত সমস্যাটা কী ছিল সেটা আমাদের বুঝতে হবে। এর পটভূমি ছিল আন্তর্জাতিক। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তুরস্কের সুলতান ছিলেন সারা বিশ্বের মুসলিমদের ধর্মগুরু বা খালিফা। ব্রিটিশরা তখন ভারতীয় মুসলিমদের সমর্থন পাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধের পর খলিফার সম্মান বা ক্ষমতার কোনো ক্ষতি করা হবে না। কিন্তু যুদ্ধ জেতার পরেই তারা বিশ্বাসঘাতকতা করে। সেভরেজের চুক্তির মাধ্যমে খলিফার সমস্ত বিশেষ ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় সারা বিশ্বের মুসলিমরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়। ভারতে এই খিলাফত আন্দোলন শুরু করেন হজরত মোহানি এবং আলী ভাইরা, মোহাম্মদ আলী ও শোকত আলী ১৯১৯ সালে। এই নামগুলো মনে রাখতে হবে। আন্দোলন পরিচালনার জন্য অল ইন্ডিয়া খিলাফত কমিটি তৈরি করা হয় এবং তার চেয়ারম্যান পদে বসানো হয় মহাত্মা গান্ধীকে। এটা ছিল গান্ধীজির একটা অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। তিনি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনকে সমর্থন করলে হিন্দু মুসলিম ঐক্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যাবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। খিলাফত আন্দোলনের সাথে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। ১৯২০ সালে কংগ্রেসের কলকাতা স্পেশাল সেশন এবং নাগপুর অ্যানুয়াল সেশনে এই প্রস্তাব পাশ হয়। এর কর্মসূচিগুলো কী ছিল? স্কুল কলেজ আদালত বয়কট করা, বিদেশি জিনিসপত্র বর্জন করা, আর সবচেয়ে বড় প্রতীকী প্রতিবাদ ছিল ব্রিটিশদের দেওয়া উপাধি ত্যাগ করা। গান্ধীজি তার কাইজার-ই-হিন্দ উপাধি ফিরিয়ে দিলেন, যমুনালাল বাজাজ ফিরিয়ে দিলেন রায় বাহাদুর উপাধি। এটা ছিল ব্রিটিশ সম্মানকে সরাসরি প্রত্যাখ্যান করা। আন্দোলনের খরচের জন্য ১৯২১ সালে তিলক স্বরাজ তহবিলও গঠন করা হয়। অসহযোগ আন্দোলন যখন তার সাফল্যের শিখরে, দেশজুড়ে মানুষ যখন আন্দোলনের সামিল, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যার জন্য গান্ধীজি সবকিছু থামিয়ে দিলেন। এই আকস্মিক সিদ্ধান্তে শুধু আন্দোলনই থেমে যায়নি, কংগ্রেসের অন্দরেও তৈরি হয় বিভাজন। চলো এই পর্বের ঘটনাগুলো এবার আলোচনা করি। আন্দোলনটা থামানোর পেছনে দুটো কারণ ছিল। একটা হলো তাত্ত্বিক কারণ আর আরেকটা হলো তাৎক্ষণিক কারণ। গান্ধীজি তাত্ত্বিকভাবে বিশ্বাস করতেন যে অহিংস আন্দোলন বেশি দিন চললে মানুষের ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং তা হিংসাত্মক হয়ে উঠতে পারে। আর তার সেই আশঙ্কাই সত্যি হল চৌরি চৌরার ঘটনায়। তারিখটা মনে রাখো, ৫ই ফেব্রুয়ারি ১৯২২। উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরি চৌরাতে এক উত্তেজিত জনতা একটি পুলিশ থানায় আগুন লাগিয়ে দেয়, আর তাতে ২২ জন পুলিশকর্মী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। অহিংসার পূজারী গান্ধীজি এই হিংসার ঘটনায় এতটাই ব্যথিত হন যে তিনি সঙ্গে সঙ্গে এত বড় একটা দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করে নেন। এবার আমরা অসহযোগ আন্দোলনের একটা মূল্যায়ন করব। এর কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল। যেমন, অনেক জায়গায় এই আন্দোলন জাতীয় লক্ষ্যের বদলে স্থানীয় দাবির সাথে মিশে গিয়েছিল, আর লক্ষ্য পূরণের আগেই একে থামিয়ে দেওয়া হয়। কিন্তু এর অবদান ছিল অপরিসীম। প্রথমত, এই আন্দোলন সারা দেশে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। সবচেয়ে বড় কথা হল, সাধারণ মানুষ, গ্রামের মানুষ প্রথমবারের মতো জাতীয় আন্দোলনে যোগ দেয়। দেশীয় শিল্প ও শিক্ষাকে উৎসাহ দেওয়া হয়। এক কথায়, এই আন্দোলনই স্বাধীনতা সংগ্রামকে শহর থেকে গ্রামে পৌঁছে দিয়েছিল, যা আগে কখনো হয়নি। আন্দোলন প্রত্যাহারের পর কংগ্রেসের মধ্যে দুটো গোষ্ঠীর জন্ম হয়। একদল ছিলেন পরিবর্তন বিরোধী বা নো চেঞ্জার্স। রাজেন্দ্র প্রসাদ, সর্দার পটেল, সি রাজাগোপালাচারীর মতো নেতারা মনে করতেন গান্ধীজির পথই ঠিক। এখন নির্বাচনের রাজনীতিতে না গিয়ে গ্রামে গ্রামে গঠনমূলক কাজ করা উচিত। অন্য দল ছিলেন পরিবর্তনকামী বা প্রো চেঞ্জার্স, যাদের স্বরাজপন্থীও বলা হয়। সি.আর. দাস এবং মতিলাল নেহরুর মতো নেতারা বললেন, না, এবার কৌশল বদলাতে হবে। আইনসভায় প্রবেশ করে ভেতর থেকে ব্রিটিশ সরকারের কাজে বাধা দিতে হবে। এই পরিবর্তনকামীরাই ১৯২৩ সালে এলাহাবাদে স্বরাজ দল বা স্বরাজ পার্টি গঠন করেন। এর সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। এই দুটো নাম খুব গুরুত্বপূর্ণ।
তারা নির্বাচনে অংশ নিয়ে দারুণ সাফল্যও পান, ১০৪টি আসনের মধ্যে ৪২টি আসন জেতেন। সরকারের বাজেট পাশ হতে দেননি এবং বিঠলভাই পটেল কেন্দ্রীয় আইনসভার স্পিকারও নির্বাচিত হন। কিন্তু এই সাফল্য বেশিদিন টেকেনি। কিছু সদস্য সরকারি পদের লোভে লক্ষ্য থেকে সরে যান এবং ১৯২৫ সালে সিআর দাসের আকস্মিক মৃত্যুতে দলটি অভিভাবকহীন হয়ে পড়ে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাহলে স্বরাজপন্থীদের পতনের পর স্বাধীনতা সংগ্রামের পথ কোন দিকে মোড় নিল? গান্ধীজির অহিংস আন্দোলন এবং স্বরাজপন্থীদের সংসদীয় লড়াই, এই দুয়ের অভিজ্ঞতার পর ভারতের ভাগ্যাকাশে কোন নতুন ধারার রাজনীতির উদয় হল? এই প্রশ্নটা আমাদের পৌঁছে দেয় স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অধ্যায়ে, যা আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের আলোচনা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। নমস্কার, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক নিয়ে আলোচনা করব। সময়টা হল ১৯২২ থেকে ১৯৩১। অসহযোগ আন্দোলন শেষ হওয়ার পর এই সময়টাতে কিন্তু ভারতের ভবিষ্যতের রাস্তাটা ঠিক হচ্ছিল। এই দশকেই অনেক নতুন নতুন বিচার বা মতাদর্শ জন্মায়, আর তার সাথে সাথে ঘটে যায় কিছু যুগান্তকারী আন্দোলন। চলো আমরা এই পর্যায়টা খুব খুঁটিয়ে বিশ্লেষণ করি, কারণ কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কিন্তু এই অংশটা থেকে প্রচুর প্রশ্ন আসে। চলো প্রথমে দেখে নিই আজকে আমরা কি কি টপিক কভার করতে চলেছি। এই যে পরপর টপিকগুলো সাজানো আছে, এইভাবে পড়লে তোমাদের পরীক্ষার জন্য নোটস বানাতে খুব সুবিধা হবে। আমরা শুরু করব মতাদর্শের যুগ দিয়ে, মানে সেই সময় কি কি নতুন চিন্তাভাবনা আসছিল। তারপর একে একে দেখব কমিউনিস্ট আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ, সাইমন কমিশন আর নেহরু রিপোর্ট। তারপর আইন অমান্য আন্দোলন, আর সবশেষে গান্ধী আরওয়েন চুক্তি। তাহলে চলো আমাদের প্রথম সেকশন শুরু করা যাক, মতাদর্শের যুগ। অসহযোগ আন্দোলন যখন থেমে গেল, তখন ভারতের রাজনীতিতে একটা বিরাট বড় শূন্যস্থান তৈরি হয়েছিল। সেই ফাঁকা জায়গাটা পূরণ করতেই কিন্তু ১৯২২ থেকে ১৯৩০ সালের মধ্যে সাম্যবাদ, সমাজতন্ত্র আর বিপ্লবী কার্যকলাপের মতো শক্তিশালী চিন্তাধারাগুলো উঠে আসতে শুরু করে। চলো দেখি এগুলো ঠিক কী ছিল। আচ্ছা, এবার স্ক্রিনের দিকে ভালো করে তাকাও, এই চার্টটা লক্ষ্য করো। এখানে আমরা সেই সময়ের ৩টে প্রধান রাজনৈতিক ধারা দেখতে পাচ্ছি, তাই না? একটা হলো সাম্যবাদ বা কমিউনিজম, দ্বিতীয়টা গণতান্ত্রিক সমাজতন্ত্র বা ডেমোক্র্যাটিক সোশ্যালিজম, আর ৩ নম্বরটা হলো বিপ্লবী কার্যকলাপ বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিজ। এখন মজার ব্যাপার হলো এদের পথ বা কাজ করার ধরন কিন্তু আলাদা ছিল, কিন্তু এদের মধ্যে কিছু গভীর মিলও ছিল, আর এই মিলগুলোই তাদের একটা কমন লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল। এই স্লাইডটা পরীক্ষার জন্য খুব খুব জরুরি। এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে, তাই একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ভালো করে লক্ষ্য করো এদের মধ্যে মিলগুলো কি কি ছিল। প্রথমত, সবাই একটা সমাজতান্ত্রিক সমাজ তৈরি করতে চেয়েছিল। দ্বিতীয়ত, সবাই সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তৃতীয়ত, এরা সবাই বিশ্বাস করত যে আপোষ করে কিছু হবে না, স্বাধীনতা পেতে হলে একটানা সংগ্রাম চালিয়ে যেতে হবে। চতুর্থ পয়েন্টটা দেখো, কৃষক আর শ্রমিকদের আন্দোলনে যুক্ত করার ওপর এরা খুব জোর দিয়েছিল। আর সবশেষে ৫ নম্বর পয়েন্ট, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা এদের সবারই লক্ষ্য ছিল। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি সবকটি মতাদর্শের সাধারণ উদ্দেশ্য ছিল, তাই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। তো আমরা দেখলাম যে সমাজতন্ত্রের ধারণাটা কমন ছিল, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তাটা কিন্তু এক ছিল না। এবার চলো এই ডায়াগ্রামটার দিকে তাকাই। এর মাধ্যমে আমরা সাম্যবাদ আর গণতান্ত্রিক সমাজতন্ত্রের মধ্যে মূল পার্থক্যটা বুঝে নেব। দেখো, একদিকে আছে কমিউনিজমের মডেল আর অন্যদিকে ভারতের গণতান্ত্রিক সমাজতন্ত্রের মডেল। ছবিটা দেখলেই কিন্তু দুটো পথের মধ্যে তফাৎটা পরিষ্কার হয়ে যাবে। এই যে তুলনাটা দেখছ, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ভালো করে খেয়াল করো। সাম্যবাদ বা কমিউনিজম হল আন্তর্জাতিকতাবাদী বা ইন্টারন্যাশনালিস্টিক। এর মানে কি? এর মানে হল এদের লক্ষ্য শুধু নিজের দেশ নয়, সারা বিশ্বে বিপ্লব ঘটানো। আর তার জন্য রাস্তাটা কি? রাস্তা হল বুলেট, মানে হিংসা বা বলপ্রয়োগ। অন্যদিকে গণতান্ত্রিক সমাজতন্ত্র হল জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্টিক, মানে দেশের মধ্যেই পরিবর্তন আনা। আর তার পদ্ধতিটা কি? সেটা হলো ব্যালেট, মানে ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করা। তাহলে মনে রাখার জন্য সহজ উপায় কি? কমিউনিজম মানে বুলেট আর ডেমোক্র্যাটিক সোশ্যালিজম মানে ব্যালেট। এই পার্থক্যটা একদম পরিষ্কার করে নাও। বেশ, তাহলে মতাদর্শগুলো তো বোঝা গেল। এবার চলো আমরা একটা নির্দিষ্ট আন্দোলন নিয়ে ডিটেইলে আলোচনা করি।
আমাদের সেকেন্ড সেকশন ভারতে সাম্যবাদী আন্দোলন। চলো দেখি এই আন্দোলনটা কিভাবে ধাপে ধাপে গড়ে উঠেছিল আর তাদের কৌশলই বা কী ছিল। কমিউনিস্ট আন্দোলনের প্রথম পর্যায় সময়টা হলো 1920 থেকে 1929। এখান থেকে দুটো ইনফরমেশন মাথায় গেঁথে নিতে হবে, কারণ পরীক্ষায় এটা বারবার আসে। প্রথমটা হলো 1920 সালে এম.এন. রায় কোথায় পার্টি প্রতিষ্ঠা করছেন? তাশখন্দে, মানে ভারতের বাইরে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর ঠিক 4 বছর পর 1924-এ সত্যভক্ত কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। তাহলে দুটো তথ্য কি কে, কোথায় আর কবে প্রতিষ্ঠা করেছিলেন, এই 3টে জিনিস এমসিকিউ এর জন্য একদম মুখস্থ করে ফেলো। ফেজ 1-এর পর আসছে ফেজ 2, সময়টা 1930 থেকে 1934। এই সময় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পুরোপুরি স্ট্যালিনের কন্ট্রোলে চলে আসে। এরপর ফেজ 3-তে মানে 1935 থেকে 1941 ব্রিটিশ সরকার এদের ওপর মারাত্মকভাবে দমন-পীড়ন শুরু করে। তো তখন এরা কি করল? বাঁচার জন্য একটা স্ট্র্যাটেজি নিল। এরা কংগ্রেসের মধ্যে ঢুকে পড়ল একটা শেল্টার বা আশ্রয় হিসেবে। ব্রিটিশদের নজর এড়িয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য এটা ছিল তাদের একটা কৌশল। এবার আসছি ফেজ 4-এ, আর এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, আর এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। ভালো করে শোনো, 1942 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কিন্তু বিরোধিতা করেছিল, সাপোর্ট করেনি, বিরোধিতা করেছিল। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। এরপর আসছে ফেজ 5, মানে 1946-এর পর। তখন তাদের কৌশল আরও পাল্টে গেল। তারা ভারত ভাগের নীতিকে সমর্থন করেছিল। দেখো, এতক্ষণ আমরা যে 5টা ফেজ নিয়ে আলোচনা করলাম সেটার একটা কুইক সামারি এই টাইমলাইনে দেওয়া আছে। ফেজ 1 থেকে ফেজ 5 পর্যন্ত কি মূল ঘটনা ঘটেছিল তা এক নজরে দেখে নাও। পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এটা দারুণ কাজের একটা স্লাইড। ঠিক আছে, কমিউনিস্ট মুভমেন্ট আমাদের কমপ্লিট। এবার আমরা আমাদের 3 নম্বর সেকশনে ঢুকছি, যেটা হলো বিপ্লবী কার্যকলাপের পর্যায়। আর আমি আগেই বলে রাখছি, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর অবজেক্টিভ প্রশ্ন আসে, তাই খুব মন দিয়ে শুনবে। তো এই পর্যায়ে আমরা প্রথমে যে সংগঠনটা নিয়ে পড়ব সেটা হলো HSRA। পুরো নামটা মনে রাখবে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এদের প্রথম বড় অ্যাকশন কি ছিল? এএসপি সন্ডার্সকে হত্যা করা। কেন? কারণটা ছিল লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নেওয়া। সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় লাঠিচার্জে লালা লাজপত রায় মারা যান, আর তারই প্রতিশোধ নিতে এই ঘটনাটা ঘটানো হয়। তোমাদের সুবিধার জন্য আমি কি ফ্যাক্টসগুলো একটা টেবিলে দিয়ে দিয়েছি। চলো এক এক করে দেখি। প্রতিষ্ঠা কবে? সালটা মনে রাখো, 1928। কোথায়? দিল্লির ফিরোজ শাহ কোটলায়। ফাউন্ডার কে? চন্দ্রশেখর আজাদ। আর প্রধান সদস্যরা কারা ছিলেন? ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। এই 3টে ইনফরমেশন, সাল, জায়গা আর প্রতিষ্ঠাতা, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আসছে 3টে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। 1 নম্বর, অ্যাসেম্বলি বোম কেস। ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত পাবলিক সেফটি বিলের প্রতিবাদে অ্যাসেম্বলিতে বোমা ছোড়েন। 2 নম্বর, লাহোর কনস্পিরেসি কেস। আর এখান থেকে যে তারিখটা কোনোদিনও ভুলবে না, সেটা হলো 23 মার্চ 1931। এই দিনেই ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি হয়েছিল। আর 3 নম্বর, মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটা হয়েছিল 1930 সালে। দেখো, একদিকে যখন এই বিপ্লবী কার্যকলাপ চলছে, ঠিক সেই সময়ে কিন্তু ভারতের রাজনৈতিক ক্ষেত্রেও একটা বড় ঘটনা ঘটছে। আমরা এবার আমাদের চতুর্থ সেকশনে চলে এসেছি, সাইমন কমিশন ও নেহরু রিপোর্ট। চলো দেখা যাক বিষয়টা কি। যে কোনো বড় আন্দোলনের পেছনে 2 রকম কারণ থাকে, একটা লং টার্ম আর একটা ইমিডিয়েট বা তাৎক্ষণিক কারণ। আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও তাই। অনেক দিন ধরেই মানুষের মধ্যে সচেতনতা বাড়ছিল, স্বরাজ পার্টিও কাজ করছিল, এগুলো ছিল লং টার্ম কারণ। কিন্তু আসল যে কারণটা, যেটা হঠাৎ করে আগুন জ্বালিয়ে দিল, সেটা কি ছিল? সেটা ছিল সাইমন কমিশন। এই কমিশনের জন্যই সারা ভারতে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আইন অমান্য আন্দোলনের তাৎক্ষণিক কারণ বা ইমিডিয়েট কজ কি ছিল, আর 4টে অপশন দিয়ে দিল, তাহলে উত্তর কি হবে? উত্তরটা খুবই সোজা, সাইমন কমিশন। কিন্তু কেন এত রাগ হয়েছিল ভারতীয়দের?
কারণটা হলো এই কমিশনে 7 জন মেম্বার ছিল, আর 7 জনই ছিল সাদা চামড়ার ব্রিটিশ। একজনও ভারতীয় ছিল না। ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, আর সেখানে কোনো ভারতীয়ই থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। তাই এর আরেকটা নাম হয়ে গিয়েছিল হোয়াইট কমিশন, আর এর উদ্দেশ্য ছিল 1919 সালের আইনের রিভিউ করা। এই কমিশন অনেকগুলো সাজেশন দিয়েছিল। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট সাজেশন ছিল প্রদেশে ডায়ার্কি সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া। এখন এই ডায়ার্কি শব্দটা শুনলেই অনেকে ঘাবড়ে যায়। চলো পরের স্লাইডে একদম সহজ করে বুঝে নিই এটা আসলে কী জিনিস। দেখো, ডায়ার্কি মানে হলো ডাবল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন, মানে প্রদেশে দুটো সরকার চলতো বলতে পারো। কিছু সাবজেক্ট ছিল রিজার্ভড বা সংরক্ষিত, যেমন ধরো পুলিশ, টাকা পয়সার ব্যাপার, মানে যেগুলো খুব পাওয়ারফুল সেগুলো ব্রিটিশরা নিজের হাতে রেখেছিল। আর কিছু সাবজেক্ট ছিল ট্রান্সফার্ড বা হস্তান্তরিত, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এগুলো ভারতীয় মন্ত্রীদের হাতে দেওয়া হয়েছিল। আশা করি এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো ভারতীয়রা সাইমন কমিশনের বিরুদ্ধে গো ব্যাক সাইমন স্লোগান দিচ্ছে, চারিদিকে বিক্ষোভ চলছে। ঠিক সেই সময়ে তৎকালীন ভারত সচিব লর্ড বার্কেনহেড একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি ব্যঙ্গ করে বললেন, তোমরা এতই যদি পারো তাহলে সব দল মিলে একটা সংবিধান বানিয়ে দেখাও তো, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই চ্যালেঞ্জটার জবাব দেওয়ার জন্যই তৈরি হল নেহরু রিপোর্ট। নেহেরু রিপোর্টে মূল দাবিটা কি ছিল? ভালো করে শোনো, এটা ছিল ডমিনিয়ন স্টেটাস, মানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই স্বায়ত্তশাসন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কংগ্রেসের ভেতরেই যে ইয়াং জেনারেশন ছিল, যেমন জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, তারা এটা মানতে রাজি ছিলেন না। তারা বললেন, না, আমাদের ডমিনিয়ন স্টেটাস চাই না, আমাদের চাই পূর্ণ স্বরাজ, মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। কংগ্রেসের মধ্যে এই যে মতের অমিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে কংগ্রেসের লক্ষ্য এখন কি? পূর্ণ স্বরাজ। আর এই পূর্ণ স্বরাজ হাসিল করার জন্যই যে বড় আন্দোলনটা শুরু হলো, সেটাই আমাদের পরের সেকশন, আইন অমান্য আন্দোলন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গণ আন্দোলন। এই আন্দোলনের ব্যাকগ্রাউন্ড তৈরি হয় 1929 সালের লাহোর সেশনে। এখানেই পূর্ণ স্বরাজের প্রস্তাবটা পাশ হয়। এরপর গান্ধীজি তার বিখ্যাত 11 দফা দাবি পেশ করলেন। সরকার যখন মানল না, তখন শুরু হলো ঐতিহাসিক ডান্ডি মার্চ। দুটো তারিখ একদম মুখস্থ করে নাও। শুরু হচ্ছে কবে? 12ই মার্চ 1930 সবরমতী আশ্রম থেকে। আর শেষ হচ্ছে কবে? 6ই এপ্রিল 1930 ডান্ডিতে পৌঁছে। এই দুটো ডেট থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। একটা প্রশ্ন মনে আসতেই পারে যে এত কিছু থাকতে গান্ধীজি লবণকেই কেন বেছে নিলেন? কারণটা খুব সিম্পল। লবণ এমন একটা জিনিস যেটা ধনী, গরিব, হিন্দু, মুসলিম সবাই ব্যবহার করে। তাই লবণকে প্রতীক হিসেবে ব্যবহার করে উনি পুরো দেশকে এক করতে চেয়েছিলেন। এবার দেখো, এই আন্দোলনটা শুধু ডান্ডিতেই সীমাবদ্ধ ছিল না, সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আর এখান থেকে ম্যাচ দ্য ফলোয়িং টাইপের প্রশ্নও আসে। যেমন দক্ষিণ ভারতে নেতৃত্ব দেন চক্রবর্তী রাজাগোপালাচারী, উত্তর পশ্চিমে ছিলেন খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়, আর উত্তর পূর্বে নাগাল্যান্ডে ছিলেন রানী কাইদিন লিউ। আইন অমান্য আন্দোলন তখন তুঙ্গে। ব্রিটিশ সরকার বেশ চাপে পড়ে গেছে। এই পরিস্থিতিতে তারা আলোচনা টেবিলে বসতে বাধ্য হল। আর এই আলোচনার ফলেই যে চুক্তিটা হলো, সেটাই আমাদের শেষ সেকশন, গান্ধী আরভিন চুক্তি। এই প্যাক্টটা সাইন হয় কবে? তারিখটা মনে রাখো, 5ই মার্চ 1931। ব্রিটিশরা কেন এই চুক্তিটা করতে চেয়েছিল? কারণ ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স ফ্লপ হয়েছিল, কারণ কংগ্রেস যায়নি। তাই সেকেন্ড কনফারেন্সে কংগ্রেসকে নিয়ে যাওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য। তো চুক্তিতে কি ঠিক হলো? সরকার বলল, আমরা রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেব, আর গান্ধীজি বললেন, ঠিক আছে, আমরা তাহলে আন্দোলনটা আপাতত বন্ধ রাখছি। তাহলে আজকের ক্লাসটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করব। তোমাদের কি মনে হয়, এই যে গান্ধীজি আন্দোলনটা থামিয়ে দিলেন, এটা কি একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক ছিল, নাকি একটা বিরাট বড় ঐতিহাসিক ভুল? এটা নিয়ে তোমরা নিজেরা একটু ভাববে, পড়াশোনা করবে, এই চুক্তির ফলাফল কি হয়েছিল, আর এটা আমাদের স্বাধীনতা সংগ্রামকে কিভাবে প্রভাবিত করেছিল। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছি। আমরা 1940 থেকে 1942 এই সময়টা নিয়ে আলোচনা করব। একটা কথা মনে রাখবে, ভারতের স্বাধীনতার ইতিহাসে এই সময়টা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। আর এই অংশ থেকে তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা বিষয় খুব মন দিয়ে বুঝতে হবে।
আচ্ছা চলো তাহলে একবার দেখে নিই আজকে আমরা ঠিক কোন কোন টপিকগুলো কভার করব আমরা দেখব কিভাবে ব্রিটিশদের দেওয়া আগস্ট প্রস্তাব এলো এবং তার প্রতিক্রিয়া কি হলো এরপর এলো ব্যক্তিগত সত্যাগ্রহ ঠিক ওই একই সময় কিভাবে পাকিস্তানের দাবি আরও জোরালো হয়ে উঠল সেটাও আমরা জানব এরপর ব্রিটিশরা আবার একটা চেষ্টা করল ক্রিপস মিশন দিয়ে কিন্তু সেটাও ব্যর্থ হওয়ার পর শুরু হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন আর সবশেষে আমরা এই আন্দোলনকে কিভাবে দমন করা হলো এবং এর মূল্যায়ন নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম টপিক হল আগস্ট প্রস্তাব দেখো প্রেক্ষাপটটা বুঝতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শুরু হয়েছে আর ব্রিটিশদের যুদ্ধে ভারতীয়দের সাহায্যের খুব দরকার ছিল তাই ভারতীয়দেরকে একটু শান্ত করতে আর তাদের সমর্থনটা পাওয়ার জন্যে তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথোগো একটা প্রস্তাব নিয়ে আসেন ইতিহাসে এটাই আগস্ট অফা বা লিনলিথোগো প্রস্তাব নামে পরিচিত চলো এটা নিয়ে এখন আমরা বিস্তারিতভাবে জানব এখন তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো আমরা আগস্ট প্রস্তাবের প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে আলোচনা করব দেখো পরীক্ষার জন্য প্রথম যে তিনটে জিনিস তোমাদেরকে একদম মনে রাখতেই হবে সেগুলো হলো তারিখটা ভাইসরয়ের নাম আর এর প্রধান উদ্দেশ্য তারিখটা ছিল ৮ই আগস্ট ১৯৪০ আর ভাইসরয় কে ছিলেন লর্ড লিনলিথগো সেই জন্যই এর আরেকটা নাম লিনলিথগো প্রস্তাব আচ্ছা এর প্রধান উদ্দেশ্য কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের বিশেষ করে কংগ্রেসের সমর্থনটা আদায় করা এই তিনটে পয়েন্ট থেকে কিন্তু সরাসরি এমসিকিউ চলে আসে চলো এবার আমরা এর শর্তাবলী বা প্রভিশনসগুলো এক এক করে বিশ্লেষণ করি প্রথমত বলা হলো ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে এখন প্রশ্ন হলো এই ডোমিনিয়ন স্ট্যাটাস মানেটা কি এর মানে হলো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই থাকবে কিন্তু দেশের ভেতরের শাসন ব্যবস্থা তারা স্বায়ত্তশাসন বা সেলফ রুল পাবে অনেকটা সেই সময়ের কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দ্বিতীয়ত একটা সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে যার সদস্যরা হবেন ভারতীয় এটা কিন্তু একটা বড় পদক্ষেপ ছিল তৃতীয়ত ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে ভারতীয় সদস্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে চতুর্থত মুসলিম লীগকে আশ্বাস দেওয়া হয় যে তাদের মতামত ছাড়া কোনো সাংবিধানিক পরিবর্তন করা হবে না এটা পরিষ্কারভাবেই মুসলিম লীগকে একটু খুশি করার একটা চেষ্টা ছিল আর সবশেষে ব্রিটিশ শাসিত প্রদেশ আর দেশীয় রাজ্যগুলোকে মিলিয়ে একটা অল ইন্ডিয়া ফেডারেশন বা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করার কথা বলা হয় এখন সবচেয়ে মজার বিষয় হল যে এতগুলো প্রস্তাব দেওয়ার সত্ত্বেও কংগ্রেস এবং মুসলিম লীগ দুটো দলই কিন্তু এটা প্রত্যাখ্যান করে প্রশ্ন হলো কেন এই ফ্লোচার্টটা খুব সুন্দরভাবে কারণগুলো দেখাচ্ছে চলো দেখি কংগ্রেসের দিকটা আগে দেখো তাদের দাবি ছিল পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আর এখনই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে কিন্তু আগস্ট প্রস্তাবে কি বলা হয়েছে শুধু ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা সেটাও আবার যুদ্ধ শেষ হবার পরে তাই কংগ্রেস এটা মানতে রাজি ছিল না অন্যদিকে মুসলিম লীগের দাবি কি ছিল মনে করে দেখো ১৯৪০ সালের লাহোর অধিবেশনে তারা একটা পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি তুলেছিল আগস্ট প্রস্তাবে তো দেশভাগের কোনো উল্লেখই ছিল না তাই স্বাভাবিকভাবেই তারাও এটা প্রত্যাখ্যান করে আগস্ট প্রস্তাব যখন ব্যর্থ হল তখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হল কংগ্রেস বুঝতে পারছিল যে ব্রিটিশরা সহজে ক্ষমতা ছাড়বে না কিন্তু বিশ্বযুদ্ধের এই পরিস্থিতিতে তারা বড় কোনো গণ আন্দোলন শুরু করতেও চাইছিল না এই দোটানার মধ্যেই গান্ধীজি একটা নতুন ধরনের আন্দোলনের পথ দেখালেন এটাই হল ব্যক্তিগত সত্যাগ্রহ চলো এবার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি এই স্লাইডের তারিখ আর নামগুলো ভালো করে মনে রেখো এখান থেকে প্রশ্ন আসেই আন্দোলনটা শুরু হয় ১৭ অক্টোবর ১৯৪০ মহারাষ্ট্রের পবনার আশ্রম থেকে প্রথম সত্যাগ্রহী কে ছিলেন আচার্য বিনোবা ভাবে আর দ্বিতীয়জন জওহরলাল নেহরু এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে তারা প্রথম ও দ্বিতীয় সত্যাগ্রহীর নামটা গুলিয়ে ফেলে তোমরা মনে রাখবে প্রথমে বিনোবা ভাবে তারপর নেহরু এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দুটো প্রথমত এটা দেখানো যে ভারতীয়রা যুদ্ধের পক্ষে নয় এবং ব্রিটিশদের সমর্থন করছে না আর দ্বিতীয়ত আগস্ট প্রস্তাবের বিরোধিতা করা তবে এটা ছিল ব্যক্তিগত সত্যাগ্রহ কারণ গান্ধীজি চাননি যে যুদ্ধের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তাই নির্বাচিত ব্যক্তিরা একা একা সত্যাগ্রহ করতেন দেখো একদিকে যখন কংগ্রেস সত্যাগ্রহের মতো আন্দোলনের পথে হাঁটছে ঠিক তখনই ভারতীয় রাজনীতির আরেকটা দিকে একটা সম্পূর্ণ ভিন্ন দাবি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল মুসলিম লীগ কংগ্রেসের পথ থেকে সরে গিয়ে একটা পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে একদম অটল ছিল
চলো এবার আমরা দেখি কিভাবে এই সময়ে পাকিস্তানের দাবিটা দানা বাঁধতে শুরু করে। এই স্লাইডটা তথ্যে ভরপুর এবং তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলো এক এক করে দেখি। প্রথমত, দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি এর প্রবক্তা কে ছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল ১৯৩০ সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে তিনি এই তত্ত্ব দেন। দ্বিতীয়ত, পাকিস্তান শব্দটা প্রথম কে ব্যবহার করেন? চৌধুরী রহমত আলী, সালটা ছিল ১৯৩৩। লক্ষ্য করো তিনি কিভাবে নামটা তৈরি করেছিলেন। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান মানে NWFP, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধ, আর ট্যান নেওয়া হয়েছিল বালুচিস্তান থেকে। এই ব্রেকডাউনটা কিন্তু পরীক্ষায় আসে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাহোর অধিবেশন। এটা ছিল টার্নিং পয়েন্ট। ১৯৪০ সালের মার্চ মাসে জিন্নার সভাপতিত্বে মুসলিম লীগ প্রথমবার আনুষ্ঠানিকভাবে একটা পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দাবি জানায়। এই তারিখটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৩শে মার্চ ১৯৪০-এ লাহোর প্রস্তাব পাশ হয়েছিল। ঠিক তার ৩ বছর পর ১৯৪৩ সালের ২৩শে মার্চ মুসলিম লীগ এই দিনটাকে পাকিস্তান দিবস হিসেবে পালন করে। এটা ছিল তাদের দাবির প্রতি জনসমর্থন তৈরি করার আর নিজেদের রাজনৈতিক শক্তি দেখানোর একটা উপায়। এই তারিখটা খুব ভালোভাবে মনে রাখবে। ১৯৪২ সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি ব্রিটিশদের জন্য আরও খারাপ হয়ে ওঠে। জাপান ক্রমশ ভারতের দোরগোড়ায় চলে আসছিল। এই সংকটময় মুহূর্তে ভারতীয়দের সহযোগিতা নিশ্চিত করতে ব্রিটিশ সরকার প্রায় মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করে। আর সেই চেষ্টারই ফল হল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন। ক্রিপস মিশনকে বুঝতে হলে আমাদের প্রথমে তখনকার আন্তর্জাতিক পরিস্থিতিটা বুঝতে হবে। তোমরা ভাবো তখন কি হচ্ছিল? দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপান প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। সিঙ্গাপুর, মালয়েশিয়া দখল করে তারা ভারতের দিকে এগিয়ে আসছিল। জাপান আমেরিকার পার্ল হারবার নৌঘাটিও আক্রমণ করে। এই পরিস্থিতিতে আমেরিকার রাষ্ট্রপতি রুজওয়েল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ওপর চাপ সৃষ্টি করেন। তিনি বলেন যে ভারতের সমস্যা মেটাও এবং যুদ্ধে তাদের পূর্ণ সমর্থন আদায় করো। এই আন্তর্জাতিক চাপের ফলেই ব্রিটিশ সরকার স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এই মিশন ভারতে পাঠায়। এবার আমরা ক্রিপস মিশনের প্রস্তাবগুলো বিস্তারিতভাবে দেখব, কারণ এর ব্যর্থতার কারণগুলো কিন্তু এখানেই লুকিয়ে আছে। উদ্দেশ্য সেই একই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন পাওয়া। প্রস্তাবে বলা হয় ভারতকে ডোমিনিয়ন স্টেটাস দেওয়া হবে, যা কংগ্রেস আগেই প্রত্যাখ্যান করেছে। বলা হয় ভারত নিজের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে স্বাধীন হবে এবং একটি সংবিধান সভাও গঠন করা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় ছিল এখানে বলা হয় প্রদেশগুলোকে আলাদা সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে এবং ভারতের কোনো প্রদেশ যদি চায় তবে তারা ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন থাকতে পারবে। এটা ছিল আসলে পরোক্ষে দেশভাগের একটা ইঙ্গিত, যা কংগ্রেসের অখণ্ড ভারতের ধারণার সম্পূর্ণ বিরোধী ছিল। অগস্ট প্রস্তাবের মতোই ক্রিপস মিশনও কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলই প্রত্যাখ্যান করে, কিন্তু কারণগুলো এবার ছিল আরও স্পষ্ট। কংগ্রেসের প্রত্যাখ্যানের কারণ কি ছিল? প্রথমত, তারা এখন আর ডোমিনিয়ন স্ট্যাটাস নয়, পূর্ণ স্বাধীনতা চাইছিল। দ্বিতীয়ত, তারা প্রদেশগুলোকে আলাদা হয়ে যাওয়ার অধিকার দেওয়ার ঘোর বিরোধী ছিল, কারণ এতে ভারতের ঐক্য নষ্ট হওয়ার বিপদ ছিল। অন্যদিকে মুসলিম লীগ কেন প্রত্যাখ্যান করল? কারণ তারা একটা পৃথক মুসলিম রাষ্ট্রের স্পষ্ট ঘোষণা চেয়েছিল, যা এই প্রস্তাবে ছিল না, তাই তারাও এটা প্রত্যাখ্যান করে। সোজা কথায়, কংগ্রেস অখণ্ড ভারত চায় আর মুসলিম লীগ বিভাজিত ভারত চায়। ক্রিপস মিশন কাউকে খুশি করতে পারেনি। এই উক্তিটির ওপর বিশেষ নজর দাও। গান্ধীজি ক্রিপস মিশনের প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের পোস্ট ডেটেড চেক বলে বর্ণনা করেছিলেন। এই উক্তিটি হুবহু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, যেটি কে বলেছিলেন, তাই এটা খুব ভালো করে মনে রাখবে। এর মানে কি? এর মানে হলো এটা এমন একটা প্রতিশ্রুতি যা যুদ্ধের পরে পূরণ করা হবে, আর তখন ব্রিটিশ সাম্রাজ্যের নিজের অস্তিত্বই হয়তো থাকবে না, মানে ব্যাংকটাই ফেল করে যাবে। ক্রিপস মিশনের ব্যর্থতা গান্ধীজি নেতৃত্বের শেষ এবং সর্ববৃহৎ যে আন্দোলন, তার মঞ্চটা প্রস্তুত করে দিল। আর সেই আন্দোলনটি হল ভারত ছাড়ো আন্দোলন। চলো এবার আমরা দেখি এই বিশাল গণ আন্দোলনের পেছনের কারণগুলো কী ছিল। প্রথমত, আগস্ট প্রস্তাব আর ক্রিপস মিশনের ব্যর্থতা থেকে মানুষের মনে একটা চরম হতাশা তৈরি হয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে আলোচনার মাধ্যমে স্বাধীনতা আসবে না।
দ্বিতীয়ত, যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জীবন একদম দুর্বিষহ করে তুলেছিল। আর তৃতীয়ত, জাপানি আক্রমণের ভয় বাড়ছিল। মানুষ ভাবছিল ব্রিটিশরা হয়তো ভারতকে রক্ষা করতে পারবে না। এই সৎ কারণগুলো মিলে দেশজুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক চরম অসন্তোষের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ এবং স্থান হল ৮ই আগস্ট ১৯৪২, বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান। এখানেই কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয়। একটা মজার ব্যাপার হল, প্রথমে জওহরলাল নেহরু এবং অন্য কিছু নেতা এই ধরনের চরম আন্দোলনের বিপক্ষে ছিলেন, কারণ তারা বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দুর্বল করতে চাননি। কিন্তু গান্ধীজি তার অবস্থানে একদম দৃঢ় ছিলেন। তিনি বলেন, আমি দেশের বালি থেকে কংগ্রেসের চেয়েও বড় আন্দোলন তৈরি করতে পারি। তার এই দৃঢ়তার সামনে সবাই রাজি হন। এরপর জওহরলাল নেহরুই এই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি পেশ করেন এবং সেটা পাশ হয়। এটিই ছিল গান্ধীজির দেওয়া সেই শক্তিশালী স্লোগান, যা স্বাধীনতা সংগ্রামের একটা নতুন এবং আরও তীব্র পর্যায়ের সূচনা করেছিল। এর মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে এটাই হবে স্বাধীনতার জন্য আমাদের অন্তিম লড়াই, এর আর কোনো বিকল্প নেই। ব্রিটিশরা এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। ৮ই আগস্ট প্রস্তাব পাশ হল, আর ৯ই আগস্ট ভোরের মধ্যেই অপারেশন জিরো আওয়ারের অধীনে গান্ধীজি সহ কংগ্রেসের সমস্ত বড় বড় নেতাদের গ্রেফতার করা হলো। ব্রিটিশদের পরিকল্পনা ছিল যে নেতৃত্বকে সরিয়ে দিলেই আন্দোলনটা থেমে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। আন্দোলনটা নেতৃত্বহীন হয়ে পড়লেও গান্ধীজির করব অথবা মরব স্লোগানটা একটা মন্ত্রের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। এবার সাধারণ ছাত্র, যুবক, কৃষক অর্থাৎ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দিল এবং নিজেরাই আন্দোলনের নেতৃত্ব দিল। এই টেবিলটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন নেতাকে কোন জেলে পাঠানো হয়েছিল এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে প্রায় ম্যাচিং টাইপ প্রশ্ন আসে। লক্ষ্য করো, গান্ধীজি ও সরোজিনী নাইডুকে রাখা হয়েছিল পুনের আগা খান প্যালেসে, ড রাজেন্দ্র প্রসাদকে পাটনার বাকিপুর জেলে, জওহরলাল নেহরুকে আলমোড়া জেলে এবং আবুল কালাম আজাদকে বাঁকুড়া জেলে বন্দী করা হয়েছিল। সবশেষে চলো আমরা দেখি কিভাবে ব্রিটিশরা এই ব্যাপক আন্দোলনকে দমন করেছিল এবং এর সামগ্রিক প্রভাব বা মূল্যায়নটাই বা কী ছিল। এখানে আমরা দেখব ব্রিটিশরা কিভাবে আন্দোলন দমন করেছিল এবং এই আন্দোলনের কিছু বিশেষ দিক। ব্রিটিশদের দমন নীতির প্রতিবাদে গান্ধীজি জেলে ২১ দিনের উপবাস শুরু করেন। স্বাস্থ্যের অবনতি হলে তাকে মুক্তি দেওয়া হয়। এই আন্দোলনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন জায়গায় সমান্তরাল সরকার বা প্যারালাল গভর্নমেন্ট গঠন। এর মানেটা কি? এর মানে হল আন্দোলনকারীরা কিছু এলাকা থেকে ব্রিটিশ প্রশাসনকে একদম উচ্ছেদ করে নিজেদের স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। যেমন উত্তরপ্রদেশের বালিয়াতে চিতু পাণ্ডের নেতৃত্বে এবং মহারাষ্ট্রের সাতারায় ওয়াই.বি. চৌহান ও নানা পাটিলের নেতৃত্বে এমন সরকার গঠিত হয়েছিল। তবে মনে রাখতে হবে, ড আম্বেদকর, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি এরা এই আন্দোলনের বিরোধিতা করেছিল। তাহলে এই রক্তক্ষয়ী আন্দোলনের শেষ ফল কি দাঁড়ালো? চলো আমরা এর মূল্যায়নটা করি। এর কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল, যেমন ব্যাপক হিংসার কারণে এটা গান্ধীজির অহিংসার আদর্শ থেকে অনেকটাই সরে গিয়েছিল। আর কংগ্রেসের সব নেতা জেলে থাকায় সেই সুযোগে মুসলিম লীগ তাদের সাম্প্রদায়িক রাজনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ পেয়েছিল। কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটা একদম নাড়িয়ে দিয়েছিল। তারা পরিষ্কার বুঝে গিয়েছিল যে শুধু বলপ্রয়োগ করে আর ভারতকে শাসন করা সম্ভব নয়। এই আন্দোলনই কিন্তু ভারতের স্বাধীনতার পথকে প্রশস্ত করে দিয়েছিল। আমরা আজকের আলোচনা এই প্রশ্নটা দিয়ে শেষ করছি। ভারত ছাড়ো আন্দোলনের এই যে নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত প্রকৃতি, এটা কি শেষ পর্যন্ত স্বাধীনতার লড়াইকে শক্তিশালী করেছিল, নাকি হিংসার পথে গিয়ে তাকে দুর্বল করে দিয়েছিল? ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে অনেক মতভেদ আছে। এই বিষয়টি নিয়ে তোমরা অবশ্যই একটু ভাববে। আজকের ক্লাস এখানেই শেষ। নমস্কার। নমস্কার। আজকের ক্লাসে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের একেবারে শেষ পর্যায়টা নিয়ে আলোচনা করব, মানে ১৯২০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে সময়টা। এই সময়টা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের একটা ধারা চলছিল, ঠিক তেমনি অন্যদিকে ক্ষমতা হস্তান্তরের জন্য রাজনৈতিক আলোচনাও চলছিল। চলো এই পুরো অধ্যায়টা আমরা পরীক্ষার জন্য খুব ভালো করে বুঝে নিই।
তাহলে আমাদের আলোচনা আমরা শুরু করছি সুভাষচন্দ্র বসুকে দিয়ে। প্রথম পর্বে আমরা দেখব তার রাজনৈতিক জীবনের শুরুটা কেমন ছিল, বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, আর কেনই বা তার মতো একজন নেতার পথ কংগ্রেস থেকে শেষ পর্যন্ত আলাদা হয়ে গেল। চলো এই স্লাইডটা একটু মন দিয়ে দেখি। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের একদম গোড়ার দিকের কথা এখানে বলা আছে। প্রথম পয়েন্টটা দেখো, তার জন্ম হয়েছিল ওড়িশার কটকে। এর পরেই যে তথ্যটা আছে সেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সালটা ছিল 1920। তিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন। ভাবো একবার, সেই সময়ের সবথেকে কঠিন পরীক্ষা। শুধু পাশই করেননি, তার র্যাঙ্ক ছিল 4র্থ। কিন্তু দেশের জন্য কাজ করার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে ঠিক তার পরের বছর 1921 সালে তিনি ওই নিশ্চিত ভবিষ্যতের চাকরি থেকে ইস্তফা দিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। এখন এখান থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে যে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন। নামটা মনে রাখবে, চিত্তরঞ্জন দাস। এরপর তিনি কংগ্রেসের সভাপতি হন, পরপর দুবার, 1938 সালে হরিপুরা অধিবেশনে এবং 1939 সালে ত্রিপুরী অধিবেশনে। এই ত্রিপুরী অধিবেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি গান্ধীজির নিজে মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু জেতার পরেও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বাকি সদস্যরা তাকে সহযোগিতা না করায় তিনি ঠিকভাবে কাজ করতে পারছিলেন না। আর তার ফলেই শেষ পর্যন্ত তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং কংগ্রেসও ত্যাগ করেন। দেখো, এই র্যাঙ্কটা আমি আলাদা করে দেখাচ্ছি, কারণ এখান থেকে সরাসরি এমসিকিউ প্রশ্ন আসে। প্রশ্নটা হবে, আইসিএস পরীক্ষায় সুভাষচন্দ্র বসুর র্যাঙ্ক কত ছিল? উত্তরটা একদম পরিষ্কার, 4র্থ বা 4th। এটা কিন্তু ভুললে চলবে না। বেশ, তাহলে কংগ্রেস থেকে পদত্যাগ করার পর সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন কোন দিকে মোড় নিল, এবার আমরা সেই পর্বটা দেখব। এই পর্যায়ে তিনি ফরওয়ার্ড ব্লক নামে নিজের দল তৈরি করলেন এবং তার সঙ্গেই জড়িয়ে গেল আজাদ হিন্দ ফৌজের নাম। চলো বিস্তারিতভাবে দেখি। এখন এই স্লাইডটার দিকে লক্ষ্য করো। কংগ্রেস ছাড়ার ঠিক পরেই, সালটা ছিল 1939, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। স্বাভাবিকভাবেই ব্রিটিশ সরকার এটা ভালো চোখে দেখেনি, আর তাই 1941 সালে তাকে গৃহবন্দী করা হয়। কিন্তু তাকে তো আটকে রাখা সম্ভব নয়। তিনি আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে সোজা জার্মানিতে পৌঁছান। উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতার জন্য হিটলারের সাহায্য চাওয়া। এবার আসছি আজাদ হিন্দ ফৌজের কথায়। এখানে একটা খুব বড় ভুল ধারণা আছে, যেটা পরীক্ষায় তোমাদের নম্বর কাটার কারণ হতে পারে। অনেকেই মনে করে যে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু, কিন্তু এটা একদমই ঠিক নয়। স্লাইডে দেখো, এর আসল প্রতিষ্ঠাতা ছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। তিনি 1942 সালে ব্যাংকে এটি গঠন করেন। সুভাষচন্দ্র বসু পরের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। এই পার্থক্যতা খুব ভালো করে নোট করে নাও। রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন তো করলেন, কিন্তু এই ফৌজের আসল শক্তি, তেজ আর বিশ্বজোড়া পরিচিতি এনে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পর্বে আমরা দেখব কিভাবে তিনি এর দায়িত্ব নিলেন এবং সিঙ্গাপুরের মাটি থেকে কি কি ঐতিহাসিক ঘোষণা করলেন। সালটা ছিল 1943, জায়গাটা সিঙ্গাপুর। রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের সম্পূর্ণ দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিলেন। আর দায়িত্ব নিয়েই নেতাজি একটা ঐতিহাসিক পদক্ষেপ নিলেন। 21শে অক্টোবর 1943, এই তারিখটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি সিঙ্গাপুরে বিদেশের মাটিতেই স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া প্রতিষ্ঠা করলেন। এটা ছিল ব্রিটিশদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। জার্মানি ও জাপানের মতো দেশগুলো সঙ্গে সঙ্গে এই সরকারকে স্বীকৃতি দিল। আর এর পরেই নেতাজির এই সরকার ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। ভারতের স্বাধীনতার লড়াই এবার একটা আন্তর্জাতিক রূপে। নেতাজির আজাদ হিন্দ ফৌজে মোট 4টে ব্রিগেড ছিল। এই নামগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথমটা ছিল রানী ঝাঁসি ব্রিগেড, যেটা ছিল সম্পূর্ণ একটা নারী বাহিনী। ভাবো একবার, সেই সময়ে একটা মহিলা ব্রিগেড তৈরি করা কতটা বৈপ্লবিক একটা পদক্ষেপ ছিল। বাকি 3টে ছিল পুরুষদের ব্রিগেড, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড আর গান্ধী ব্রিগেড। নেতাজির দুটো বিখ্যাত স্লোগান তো আমরা সবাই জানি, দিল্লি চলো আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্লোগানগুলো সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল। এই সময়ে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেতাজির অস্থায়ী সরকারের হাতে তুলে দেয় আর নেতাজি এই দ্বীপগুলোর নতুন নাম দেন। এই স্লাইডটা ভালো করে দেখো এবং খাতায় নোট করে নাও। এখান থেকে সরাসরি প্রশ্ন আসে, আন্দামান দ্বীপের নতুন নাম কি রাখা হয়েছিল? উত্তর শহীদ দ্বীপ। আর নিকোবর দ্বীপের নতুন নাম কি দেওয়া হয়েছিল? উত্তর স্বরাজ দ্বীপ। শহীদ আর স্বরাজ এই দুটো নাম কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আজাদ হিন্দ ফৌজের এই বীরত্বপূর্ণ সংগ্রাম তো চলছিল, কিন্তু এর শেষটা কেমন হলো? এই পর্বে আমরা দেখব কিভাবে এই সংগ্রামের সমাপ্তি ঘটল এবং তারপর যে ঐতিহাসিক লালকেল্লা বিচার হয়েছিল তার খুঁটিনাটি বিষয়গুলো, যেগুলো পরীক্ষার জন্য খুবই জরুরি। ১৯৪৫ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে গিয়ে আত্মসমর্পণ করল, তখন আজাদ হিন্দ ফৌজের কাছেও আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর কিছুদিন পরে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে জানা যায়, যদিও এই ঘটনাটা নিয়ে আজও অনেক বিতর্ক আছে। এরপর ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিরুদ্ধে দিল্লির লাল কেল্লায় একটা বিচার শুরু করে, যেটা লাল কেল্লা বিচার নামে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বিশ্বাসঘাতকতার, কিন্তু এই বিচারের বিরুদ্ধে সারা দেশ যেভাবে ফুঁসে উঠেছিল তা ব্রিটিশদের কল্পনার বাইরে ছিল। আইএনএর সেনারা রাতারাতি জাতীয় বীরে পরিণত হন। এই প্রবল জনরোষের চাপেই কংগ্রেস বন্দী সেনাদের বাঁচানোর জন্য একটি রক্ষা কমিটি গঠন করে। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। এই রক্ষা কমিটিতে দেশের বড় বড় আইনজীবীরা ছিলেন। নামগুলো ভালো করে দেখে নাও এবং মুখস্থ করে নাও। তেজ বাহাদুর স্প্রপো, ভুলাভাই দেশাই, কৈলাসনাথ কাটচু, জওয়াহরলাল নেহরু এবং অরুণা আসফ আলী। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিতদের মধ্যে কে লালকেল্লা বিচারে আইএনএর আইনজীবী ছিলেন না? তাই এই প্রত্যেকটা নাম মনে রাখা দরকার। এতক্ষণ আমরা দেখলাম সশস্ত্র সংগ্রামের দিকটা, কিন্তু একই সময়ে দেশের ভেতরে আলোচনার টেবিলেও কিন্তু স্বাধীনতার জন্য লড়াই চলছিল। ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে সেই প্রক্রিয়া নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একের পর এক বৈঠক আর পরিকল্পনা চলছিল। চলো এবার আমরা সেই রাজনৈতিক আলোচনার অধ্যায়টি দেখব। প্রথমেই আসছে সিআর ফর্মুলা। সালটা মনে রাখবে 1944। এই ফর্মুলাটা পেশ করেছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এর মূল উদ্দেশ্য কী ছিল? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে যে অচলা অবস্থা চলছিল সেটা কাটানো। এর একটা প্রধান শর্ত ছিল যে যুদ্ধের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে একটা গণভোট বা প্লেবিসাইট হবে, মানে ওখানকার সাধারণ মানুষ ভোট দিয়ে ঠিক করবে তারা ভারতে থাকবে নাকি আলাদা রাষ্ট্র চায়। কিন্তু এই ফর্মুলাটা কি সফল হয়েছিল? না। মোহাম্মদ আলী জিন্নাহ এটা সরাসরি বাতিল করে দেন, তাই এই প্রচেষ্টা ব্যর্থ হয়। সিআর ফর্মুলা ব্যর্থ হওয়ার পর ১৯৪৫ সালে এলেন তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল তার পরিকল্পনা নিয়ে। এটাই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল একই, সাংবিধানিক অচলাবস্থা দূর করা। এই পরিকল্পনায় বলা হয়ে একটা নতুন কার্যনির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হবে, যেখানে কমান্ডার ইন চিফ ছাড়া বাকি সব সদস্যই ভারতীয় হবেন। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশ কোনটা ছিল? সেটা হল প্যারিটি বা সমতার নীতি, মানে পরিষদে হিন্দু এবং মুসলিম সদস্যের সংখ্যা সমান সমান থাকবে। ওয়াভেল পরিকল্পনা নিয়ে আলোচনার জন্যই ১৯৪৫ সালের জুন মাসে সিমলাতে একটা সম্মেলন ডাকা হয়। এখান থেকেও প্রশ্ন আসে, এই সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। আর মুসলিম লীগের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু এই সম্মেলনও শেষ পর্যন্ত ব্যর্থ হল। কিন্তু কেন? কারণটা খুব ভালো করে বোঝো। জিন্নাহ দাবি করলেন যে কার্যনির্বাহী পরিষদে যতজন মুসলিম সদস্য থাকবেন তাদের সবাইকে কেবল মুসলিম লীগ থেকেই নিতে হবে, অন্য কোনো দল থেকে নয়। কংগ্রেস এই দাবি মানতে রাজি ছিল না, কারণ কংগ্রেস একটা সর্বভারতীয় দল এবং তাদের দলেও অনেক মুসলিম নেতা ছিলেন। এই মতবিরোধের জেরেই সিমলা সম্মেলন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়। এবার আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। ১৯৪৬ থেকে ১৯৪৭ এই দুটো বছর ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই একের পর এক ঘটনা ঘটতে থাকে যা আমাদের দ্রুত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত দেশভাগের মধ্যে দিয়ে তার সমাপ্তি হয়। এই টাইমলাইনটা একবার দেখো, এটা তোমাদের পুরো ঘটনা প্রবাহটা মনে রাখতে সাহায্য করবে।
ফেব্রুয়ারি ৪৬-এর নৌবিদ্রোহ ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দেয়। এরপর ক্ষমতা হস্তান্তরের জন্য আসে ক্যাবিনেট মিশন, কিন্তু তা ব্যর্থ হওয়ার ফল হয় আগস্ট মাসের ভয়াবহ প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ক্ষমতা হস্তান্তরের দিন ঘোষণা করেন, যার পথ ধরে আসেন মাউন্টব্যাটেন এবং অবশেষে আসে স্বাধীনতা। আমরা এই প্রত্যেকটা ঘটনা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি শাহী নৌসেনা বিদ্রোহ বা রয়্যাল নেভি রিভোল্টের কথায়। এখান থেকে বেশ কিছু তথ্য পরীক্ষার জন্য জরুরি। সময়কাল ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি ১৯৪৬। স্থান বম্বে। বিদ্রোহের মূল কারণ ছিল ভারতীয় নাবিকদের সাথে ব্রিটিশ অফিসারদের জাতিগত বৈষম্যমূলক আচরণ। বিদ্রোহটা শুরু হয়েছিল আইএনএস তলোয়ার নামের একটা জাহাজে। বিসি দত্ত নামে একজন নাবিক ওই জাহাজের গায়ে লিখেছিলেন, ব্রিটিশ ভারত ছাড়ো। আর সেখান থেকেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ শেষ পর্যন্ত সর্দার প্যাটেল এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যস্থতায় শেষ হয়। নৌ বিদ্রোহের মতো ঘটনাগুলো ব্রিটিশ সরকারকে পরিষ্কার বুঝিয়ে দিল যে ভারতে আর শাসন চালানো যাবে না। তাই ক্ষমতা হস্তান্তরের একটা সঠিক রূপরেখা তৈরি করতে তারা একটা উচ্চ পর্যায়ের দল পাঠালো, যা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। এতে ৩ জন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, প্যাথিক লরেন্স, এ.ভি. আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস। তাদের মূল প্রস্তাব ছিল একটা গণপরিষদ গঠন করা, যেখানে মোট ৩৮৯টি আসন থাকবে। এই পাইচার্টটা দেখো, এখানে আসন ভাগটা পরিষ্কার করে দেওয়া আছে। ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে ২৯২ জন, দেশীয় রাজ্য থেকে ৯৩ জন এবং চিফ কমিশনের প্রদেশ থেকে ৪ জন। তাহলে ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলো কি ছিল? প্রথমত, বলা হয় যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার জন্য একজন সদস্য নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, একটা অখিল ভারতীয় সংঘ বা অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করা হবে। আর পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? ভালো করে শোনো, ক্যাবিনেট মিশন কিন্তু পৃথক পাকিস্তানের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। এটা খুব ভালো করে মনে রাখবে। এই মিশনের প্রস্তাব অনুযায়ী জুলাই ১৯৪৬-এর নির্বাচন হয়। ফলাফল কি ছিল? কংগ্রেস পেল ২০৮টা আসন, মুসলিম লীগ পেল ৭৩টা আসন, আর অন্যান্যরা পেল ১৫টা আসন। ক্যাবিনেট মিশন যখন পাকিস্তানের দাবি মানল না, তখন মুসলিম লীগ কী করল? তারা ২৯ জুলাই ১৯৪৬-এ ক্যাবিনেট মিশন প্ল্যান প্রত্যাখ্যান করল এবং ১৬ আগস্ট ১৯৪৬ তারিখটিকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করল। এর ফল হল ভয়াবহ। কলকাতা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন অংশে ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হল। এই রক্তক্ষয়ী পরিস্থিতি ব্রিটিশ সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। ঠিক এই প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ২০ ফেব্রুয়ারি ১৯৪৭-এ একটা ঐতিহাসিক ঘোষণা করলেন। তিনি জানালেন যে ব্রিটেন জুন ১৯৪৮-এর মধ্যেই ভারতকে স্বাধীন করে দিয়ে চলে যাবে। আর এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করতে নতুন ভাইসরয় হিসেবে পাঠানো হবে লর্ড মাউন্টব্যাটেনকে। লর্ড মাউন্টব্যাটেন ভারতে এসে সব দলের নেতাদের সাথে কথা বলে বুঝতে পারলেন যে দেশ ভাগ ছাড়া আর কোনো উপায় নেই। তাই তিনি ৩রা জুন ১৯৪৭-এ একটা পরিকল্পনা পেশ করলেন, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার প্রস্তাব দেওয়া হল এবং সীমানা ঠিক করার জন্য একটা সীমানা কমিশন গঠনের কথা বলা হল। এই পরিকল্পনার ভিত্তিতেই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ পাশ হয় ১৮ জুলাই। এই আইন অনুযায়ী ১৫ আগস্ট ১৯৪৭-এ ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হল। কিন্তু এই আইনে একটা বড় সমস্যা ছিল। দেশীয় রাজ্যগুলোকে বলা হল, তোমরা ইচ্ছেমতো ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারো অথবা চাইলে স্বাধীনও থাকতে পারো। এই একটা সিদ্ধান্তই পরবর্তীকালে কাশ্মীর, হায়দ্রাবাদের মতো অনেক সমস্যার জন্ম দিয়েছিল। তাহলে আজকের ক্লাসে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা শেষ করলাম। আমরা দেখলাম কিভাবে সুভাষচন্দ্রের সংগ্রাম থেকে শুরু করে মাউন্টব্যাটেনের পরিকল্পনা পর্যন্ত নানা ঘটনার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হল। কিন্তু ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভেবে দেখবে, সেই সময়ের পরিস্থিতিতে মাউন্টব্যাটেন পরিকল্পনা এবং দেশভাগ কি সত্যি অনিবার্য ছিল, নাকি অন্য কোনো পথে ভারতের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারত? এটা নিয়ে তোমরা নিজেরা চিন্তা করবে। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।